পরের মাস দেখা যাচ্ছে কি সংসারে আজকে এটা নাই, কালকে ওইটা নাই, পরশুদিন এটা নাই, মানে আস্তে আস্তে মানে সংসারে হচ্ছে অভাবটা দেখা দিচ্ছে। ফ্যামিলিতে এমন একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি, মানে ছোটবেলা থেকে হচ্ছে ফ্যামিলিতে সবসময় খারাপ সময়গুলো দেখে আসছি। মুখের দিকে তাকালে আমি বুঝতেছি তাদের কষ্টটা কতটুকু। তো আমি আমার একটা জুতা 6 থেকে 7 মাস মানে সিরে এমন একটা অবস্থা হয়েছে, আমি বারবার ওইটাকে হচ্ছে সেলাই করে পড়ছি। হাঁটু পরিমাণ কাদা পানির ভিতর দিয়ে হচ্ছে আমি প্রত্যেকটা দিন হচ্ছে যাইতাম শুধুমাত্র মান্থলি 500 টাকার জন্য। এখন স্পষ্ট মনে আছে, হুট করে একটা ভিডিও আসে, একটা মাসে যদি কোটি টাকা ইনকাম করা যায় অনলাইন থেকে, এত যদি সহজ হয় তো মানুষ কেন এত কিছু এত পরিশ্রম কেন করবে? তো তখন আমার কাছে জিনিসটা ফ্লট মনে হয়েছে। হালকা একটি ভিডিওটা দেখার পরে আমি আবার বের হয়ে যাই ওইখান থেকে মূলত আমার ট্রেডিং লাইফটা চেঞ্জ হওয়া শুরু করল। এবং একটা সময় আমি এরপরে বুঝতে শিখলাম এবং বুঝতে পারলাম যে না, এখন হয়তো বা আমি ক্রিপ্টো ট্রেডিংটাও করতে পারি, চাইলে ফরেক্স ট্রেডিংটাও করতে পারি। কারণ ফরেক্স এবং ক্রিপ্টো ওই মানুষটা, যে মানুষটা আমি গত 1 থেকে 1.5 বছর আগে মানুষের কাছে 1 লক্ষের জন্য আমি কতটা না রিকোয়েস্ট করছি, ওই মানুষটা আজকে আমি কয়েক কোটি টাকার মালিক। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আমার ট্রেডিং লাইফের পুরো ইতিহাসটা আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে আমি এই ট্রেডিংয়ে আসলাম, কতদিন সময় নিয়ে হচ্ছে আমি এই ট্রেডিংয়ে সাকসেস হইলাম। হয়তো বা আজকের এই ক্লাসটা থেকে আপনি আহামরি ট্রেডিংয়ের কোনো টেকনিক্যাল অ্যানালাইজ সম্পর্কে জানতে পারবেন না, কিন্তু আজকে এইটা জানতে পারবেন যে কিভাবে একটা অবহেলিত ছেলে শুধুমাত্র 1 থেকে 1.5 বছর বা 2 বছরের ব্যবধানে কিভাবে কয়েক কোটি টাকার মালিক হইল। যাই হোক, আমার সময়টা শুরু হচ্ছে 2016 সালের মাঝামাঝি সময় থেকে। আমি হচ্ছে এমন একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি, মধ্যবিত্ত না, যদি নিম্ন মধ্যবিত্ত বলি না তাও কম হয়ে যাবে। কথা হচ্ছে আমি এমন একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি যেই ফ্যামিলিটা হচ্ছে মানে কি বলবো ভাই, কোনো রকম হচ্ছে খেয়ে দিয়ে বেঁচে থাকার মতো একটা অবস্থা ছিল। তো যাই হোক, তার রিজন হচ্ছে আমার বাবা ছিল হচ্ছে একদমই খুবই একজন কি বলবো ক্ষুদ্র একজন ব্যবসায়ী, খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 2016 সালের মাঝামাঝি সময়ে আমার বাবার হচ্ছে ওই ব্যবসাটা কোনো একটা কারণবশত, আমি ওই কারণটা বলতে চাচ্ছি না, ওনাকে হচ্ছে অফ করে দিতে হয়। তো ভাই বুঝেন, একটা ক্ষুদ্র ব্যবসায়ী যে হচ্ছে পরিবারের একমাত্র ইনকাম সোর্স। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, 2016 সালে হচ্ছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি এবং হচ্ছে আমি হচ্ছে আমার পরিবারের একমাত্র বড় সন্তান এবং আমার একটা ছোট বোন এবং একটা ছোট ভাই থাকে। তো যেহেতু হচ্ছে আমার পরিবারে আর কোনো ইনকাম সোর্স নাই, আমার বাবা হচ্ছে হঠাৎ করে যখন হচ্ছে তার বিজনেসটা অফ করে দেয়, এরপরে হচ্ছে আসলে আমাদের পরিবারে হচ্ছে সবচেয়ে খারাপ সময় আসতে শুরু করে। একই তো হচ্ছে ভাই এমনিতে হচ্ছে কোনো রকম খেয়ে দিয়ে বেঁচে থাকার মতো অবস্থা, যখনই হচ্ছে বিজনেসটা অফ করে প্রথম 1 মাস আমরা হচ্ছে আসলে ওই রকমটা ফেস করিনি। কারণ নর্মালি আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি কোনো একটা বড় লেভেলের বিজনেসম্যান তার হুট করে ব্যবসাটা অফ করে দেয়, তাহলে দেখা যাচ্ছে হয়তো বা ভাই তার লাখ লাখ টাকা বা হচ্ছে কোটি কোটি টাকা জমানো থাকে, তার সমস্যা না, তার ইজিলি হচ্ছে বাকি লাইফটা চলে যায়। কিন্তু আমার যেহেতু বাবা হচ্ছে খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিলেন, তো উনি যখনই হচ্ছে বিজনেসটা অফ করে দেয়, প্রথম মাসে যেটা হয় কোনো রকম করে চলতেছিল, মানে এইটা আস্তে আস্তে বুঝতেছিলাম যে যত হচ্ছে দিন কমতেছে, মানে প্রথম মাস কোনো রকম চলছিল। পরের মাস দেখা যাচ্ছে কি সংসারে আজকে এটা নাই, কালকে ওইটা নাই, পরশুদিন এটা নাই, মানে আস্তে আস্তে মানে সংসারে হচ্ছে অভাবটা দেখা দিচ্ছে। তো একটা সময় আমি দেখলাম কি আসলে এমন একটা অবস্থা হচ্ছে ভাই কি বলবো, মানে খাওয়া দাওয়া করাটাই মানে কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের ফ্যামিলিতে। তো একটা সময় আমি বুঝতে পারলাম যে কি করব, আমার ফ্যামিলিতে হচ্ছে আমি হচ্ছে একমাত্র বড় সন্তান। তো ভাই কি বলবো, দুঃখের কথা বুঝছেন। তো তখন আমি আমার মাকে বলি যে আমি আবার এমন একটা ছেলে, আমি হচ্ছে আমার গ্রামে কখনো আমি ঘুরাফেরা বা হচ্ছে আড্ডাবাজি, যে এখানে যাওয়া ওইখানে যাওয়া, আমি এগুলো করতাম না। সত্য কথা ভাই, কারণ সব সময় নয়, ফ্যামিলির ওই যে খারাপ সময়গুলো দেখে আসছি। তো আহ, আমি এখানে খুব মানে ইমোশন হয়ে যাচ্ছি। ফ্যামিলিতে এমন একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি, মানে ছোটবেলা থেকে হচ্ছে ফ্যামিলিতে সবসময় খারাপ সময়গুলো দেখে আসছি। তো কখনো যে মানুষের সাথে ঘুরতে হবে, এ করতে হবে, সরি গাইস, আমি এখানে খুব ইমোশন হয়ে যাচ্ছি। আমি এগুলো না ফেস করিনি, সবসময় ফ্যামিলিতে কষ্ট দেখে আসছি, মানে সবসময় নিজেকে একা রাখতে ব্যস্ত ছিলাম। সরি। তো যাই হোক, আমি আমার মাকে বললাম যে মা, যে আপনি দেখেন যে কেউ টিউশনি করাইতে দেয় কিনা। মানে আমি বলতেছিলাম যে আমি টিউশনি পড়াবো, কারণ এমন একটা ফ্যামিলির মানে সিচুয়েশন আমার চোখের সামনে আমি দেখতেছি। আমার একটা ছোট বোন, আমার মা, ভাই, মানে প্রত্যেকটা মানুষের আস্তে আস্তে আমি মুখের দিকে তাকালে আমি বুঝতেছি তাদের কষ্টটা কতটুকু। তো আমি ভাই আসলে মানুষের খারাপ সময় যখন থাকে ওইগুলো না খুব মানে খুব খারাপ লাগে, ঠিক আছে। আমি খুব ইমোশন হয়ে যাচ্ছি। যাই হোক, তো আমি আমার মাকে বলি যে এমন একটা কিছু দেখেন যে আমি কিছু একটা যেন করতে পারি, আপনি একটু দেখেন কারো বাচ্চা কাচ্চা হচ্ছে টিউশনি করাই কিনা। তো মাকে বললাম। তো আম্মু বলার পরে আম্মু হচ্ছে পাইলো, একটা হচ্ছে মেয়ে পাইলো যে হচ্ছে ক্লাস 3-তে পড়তো, ক্যাডার স্কুলে পড়ে। তো আমাকে বললো যে একটা মেয়ে পাওয়া গেছে, হ্যাঁ মান্থলি হচ্ছে 1,000 টাকা করে দিবে। তো আমি যাই হোক
ওই প্রথম আমার হচ্ছে একটা স্টুডেন্ট আমি পাইছি, আমি ট্রেডিং মানে কি বলতেছি সরি, আমি আমার লাইফে মানে লাইফে প্রথম হচ্ছে একটা মানে ইনকাম সোর্স। তো যাই হোক, আমি কি করবো, আমি তখন অনার্সে পড়ি, এমন একটা অবস্থা, আমি নিজেই হচ্ছে স্টুডেন্ট। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন হচ্ছে ওই মেয়েটাকে একটা মাস পড়াইলাম, আমার একটা জিনিস এখানে ভালো ছিল, আমি আসলে এতটা ভালো স্টুডেন্ট না, কিন্তু আমি মোটামুটি গণিতে অনেকটা ভালো একজন স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, গণিতে যখন একটা মানে মাস যখন ওই মেয়েটাকে আমি পড়াইলাম, তো দেখা যাচ্ছে কি ওই মেয়েটা স্কুলে খুবই ভালো একটা মানে রেজাল্ট করছে। ওদের আবার হচ্ছে ক্যাডেট স্কুলগুলোতে নর্মালি হচ্ছে পরীক্ষা দেখা যাচ্ছে সাপ্তাহিক একটা মাসিক একটা পরীক্ষা হয়, তো ওইখানে ওদের কিন্তু রেজাল্ট বের হয়। তো ওই মেয়েটাকে যখন আমি প্রথম একটা মাস পড়াইছি না, তখন ওই কি খুব সুন্দর একটা রেজাল্ট করছে, ঠিক আছে। তখন ওর মাকে ওই সে বলতেছে যে মা, আমি যে স্যারটা হচ্ছে পড়াচ্ছে, স্যারের বোঝানোটা অনেক ভালো, গণিত খুব সুন্দর মতো বুঝতে পারি। তো ওই মেয়েটার আম্মু আবার আমাকে বলতেছে যে ভাই আমার মেয়ে তো আপনার নামে খুব সুনাম করতেছে, আপনার অঙ্ক মানে কি বোঝানো খুবই ভালো লাগে আমার মেয়ের কাছে, তো আপনি একটা কাজ করেন। ওনার আবার একটা ছোট মেয়ে ছিল, ওইটা হচ্ছে আবার ক্লাস 1-এ পড়ে, একটু দুষ্ট মানে টাইপের ছিল ওইটা, বাট এমনিতে ভদ্র, মানে একটু দুষ্টামি করতো। একটা জিনিস কি ভাই, আপনি যদি ছোট বাচ্চাদের, আমি আজকে এখানে একটা কথা বলি, আসলে ছোট বাচ্চাদের কখনো মানে মারামারি করে বা হচ্ছে আপনি বকা দিয়ে কখনো ভালো কিছু করাইতে পারবেন না। ওদেরকে সবসময় সুন্দর করে বুঝাবেন, দেখবেন অনেক সুন্দরভাবে ওরা বুঝতে পারবে। তো যাই হোক, হয় কি আমি প্রথম একটা মাস যখন হচ্ছে ওর বড় বোনকে পড়াই, ক্লাস 3-তে যে পড়তো, যখন একটা সুনাম পাইছি, পরবর্তীতে হয় কি পরের মাসে ওর ছোট যে বোনটা ছিল ওইটাকে হচ্ছে আমার কাছে দেয়। তো টোটালি 2টা স্টুডেন্ট অলরেডি আমি পেয়ে যাই, এবং হচ্ছে ওইখান থেকে মান্থলি অলরেডি আমার 2 মাস মানে 2,000 টাকা করে আমার আসতেছিল ইনকাম। কিন্তু ভাই সত্য কথা কি জানেন, আমার ওই 2,000 টাকা দিনে আমার সংসারটা চলতেছিল না। মানে এমন একটা সিচুয়েশন, আমার ঘরে এইটা নাই ওইটা নাই, মানে কি বলবো, মানে খাওয়ার যে একটা মানুষ বাঁচছিল যে খেয়ে দিয়ে বেঁচে থাকবে, ওইরকম সিচুয়েশনটা আমার ফ্যামিলিতে নাই বলতে গেলেই চলে, মানে খুবই কষ্টকর একটা অবস্থা। তো কি করব, তো পরের বাসে আমি আমার মাকে বললাম যে আম্মা আপনি কষ্ট করে আরেকটু দেখেন যে আরো কোনো দিকে হচ্ছে কোনো স্টুডেন্ট পাওয়া যায় কিনা। তো আমার আম্মু করলো কি, আমার গ্রামের একদমই শেষ প্রান্তে গিয়ে একটা স্টুডেন্ট পাইলো। তো ওইখানে আরেকটা জিনিস বলে রাখি, যে স্টুডেন্টটা পাইছে ওর বাবা হচ্ছে আবার একজন মানে রিক্সা ড্রাইভার। তো আসলে হয় কি, একটা গরিব ফ্যামিলিতে কখনো একটা স্টুডেন্টকে বড় অ্যামাউন্ট দিয়ে পড়ানো সম্ভব না। তো ওইখানে উনি যেটা করে, ওনার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, তো বলতেছে আমার ছেলেকে যেহেতু পড়াবে আমার মেয়েটাকে একটু পড়াইতে বলেন। ওইখানেও সমস্যা, ওই যে ছোট মেয়েটা না, ওই মেয়েটা হচ্ছে আবার অঙ্কে একদমই দুর্বল, খুবই দুর্বল। তো ওইখানে করে কি, আমাকে হচ্ছে বলে যে ভাই আমি তো আপনাকে এত টাকা দিতে পারবো না, মেয়ের ছেলের বা স্টুডেন্টের বাবা আমাকে বলে আর কি, যে আমি তো আপনাকে এত টাকা দিতে পারবো না, গরিব মানুষ, আপনি একটা কাজ করেন, আমি হচ্ছে আপনাকে 500 টাকা দিব, বা আপনি হচ্ছে আমার 2টা সন্তানকে একটু পড়ান কষ্ট করে। তো আমি চিন্তা করলাম ভাই, টাকা তো টাকাই হোক না, আমি তো গিয়ে একসাথে 2টা স্টুডেন্টকে পড়াবো, সমস্যা তো নাই, আমার সময় তো একটাই কাভার করবে, খারাপ না, 500 হইলে চলবে। কারণ ভাই আমার তখন এমন একটা সিচুয়েশন যে মানে 500 টাকা তো বড় কথা না, 5টা টাকাও না, আমার কাছে অনেক টাকার মতো মনে হচ্ছিল, তখন আমি রাজি হয়ে যাই, তো ঠিক আছে। তো ওইখানেও ভাই আলহামদুলিল্লাহ সেম অবস্থা। তো দেখা যাচ্ছে ওই স্টুডেন্টকে যখন ধরলাম সেম একই কন্ডিশনে, যখন এখানেও ধরলাম না, আমি মানে অবাক হচ্ছি রীতিমতো যে আমার ওইখানে একটা না সুনাম ছড়িয়ে পড়ে। ওই যে একটা ওনার ছোট মেয়ে ছিল, ওইটাকে যখন আমি হচ্ছে মানে গণিতে খুবই দুর্বল ছিল, আমি বললাম না আসলে ভাই বাচ্চাদেরকে আপনি কখনো বকা দিয়ে মারামারি করে ওদেরকে কিচ্ছু শিখাইতে পারবেন না, ওদেরকে বুঝাবেন সুন্দর করে, দেখবেন ওরা খুব শান্তভাবে বুঝে নেবে। তো যাই হোক, ওইখানে ওই বাচ্চাটাও না খুব সুন্দরভাবে যখন অঙ্কে দেখতেছে, তার মা বাবা দেখতেছে না খুব ভালো একটা মানে জায়গায় সে চলে যাচ্ছে বা বুঝতে পারতেছে, তো ওইখানে মোটামুটি আমার একটা সুনাম ছড়িয়ে পড়ে। তখন করে কি, ওইখানে আমার স্টুডেন্ট মোটামুটি দেখা যাচ্ছে ওই 2জনের সাথে আর 3-4 জন আমার বেড়ে যায়। তো দেখা যাচ্ছে আমার মানে 2 থেকে আড়াই মাসের ভিতরে আমার স্টুডেন্ট মোটামুটি 6-7 জন 12 জনের মতো হয়ে যায়। কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে অনেকের থেকে 500 টাকা নিচ্ছি, কেউ থেকে আর একটু বেশি নিচ্ছে, আমার যেভাবে দিচ্ছে আমার কাছে কোনো না নাই, কারণ ভাই আমার তো ইনকাম লাগবে, আমার না হলে তো আমার পরিবারটা চলবে না। ও এখানে আরও একটা জিনিস ভাই আমি আপনাদেরকে বলে রাখি, 500 টাকার জন্য শুধুমাত্র 2 জন স্টুডেন্ট পড়াবো, ওইখানে আপনারা বিশ্বাস করবেন না ভাই, হাঁটু পরিমাণ কাদা পানির ভিতর দিয়ে হচ্ছে আমি প্রত্যেকটা দিন হচ্ছে যাইতাম শুধুমাত্র মান্থলি 500 টাকার জন্য। মানে এমন একটা কষ্ট করছি ভাই, মানে লাইফে আপনি যদি ভাই কষ্ট না করেন না, কখনো আপনি সফল হইতে পারবেন না। যে আসলে কষ্ট করে লাইফে কিছু করতে পারছে, সে হচ্ছে আসলে লাইফে আসল সাকসেস। তো যাই হোক, এমন একটা সিচুয়েশন ছিল যে আমার কাছে কি বলবো ভাই, মানে অনেক কষ্ট করছি লাইফে ভাই। তো যাই হোক, পরবর্তীতে যখন আমার আরও কিছু স্টুডেন্ট বাড়ে, মানে অন্য একটা বাড়িতে আবার হচ্ছে আমার হচ্ছে আরও কিছু স্টুডেন্ট আসে যে প্রাইভেট পড়ানোর জন্য, তখন আসলে না আমার না আর হচ্ছিল না, কত হচ্ছে এই পায়ে হেঁটে একবার এই জায়গায় আসা একবার এই জায়গায় যাওয়া। তখন আমি করি কি, মানে একটা শিডিউল করি যে সকালবেলা হচ্ছে আমার বাসাতে যে স্টুডেন্টগুলো একটু বেশি হয়েছে ওদেরকে বলি যে সকালবেলা আমার বাসাতে এসে পড়বে, আর
অন্য 2 জায়গায় আমি হচ্ছে বিকালবেলায় এবং হচ্ছে সন্ধ্যার পরে গিয়ে প্রাইভেট পড়াইতাম। তো এই হচ্ছে টোটালি দেখা যাচ্ছে আমার মান্থলি মোটামুটি তখন দেখা যাচ্ছে অ্যাভারেজে 7-8 হাজার টাকা বা 8-9 হাজার টাকা আসতো। কিন্তু ভাই সত্য কথা বলতে কি একটা ফ্যামিলিতে না এই টাকা দিয়ে না ভালো কিছু করা সম্ভব হচ্ছিল না। হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন না ভাই, আমার আমি আমার বাবা মানে গরিব ছিল ঠিক আছে, কিন্তু আমি খুবই শৌখিন একটা মানে মানুষ ছিলাম, খুবই শৌখিন একটা মানুষ ছিলাম। মানে আমার বাবার যতটুকু অ্যাবিলিটি ছিল বা আমি যতটুকু পারতাম বা আমার বাবা যতটুকু পারতো ওই সাধ্যের মধ্যে আমি সবসময় একটা শৌখিন মানুষ। হয় না যে আপনার সাধ্যের ভিতরে আপনিই রাজা, তো এরকম আর কি। কিন্তু আমার এমন একটা সিচুয়েশন গেছে ভাই, আপনারা বিশ্বাস করবেন না, আমার একটা জুতা 6 থেকে 7 মাস মানে সিরে এমন একটা অবস্থা হয়েছে, আমি বারবার ওইটাকে হচ্ছে সেলাই করে পড়ছিলাম, বারবার সেলাই করে পড়ছিলাম। মানে কি বলবো ভাই, দুঃখের কথা। যাই হোক, তো তখন করি কি আসলে আমি একটা সময় বুঝতে পারি যে এইভাবে করে না আসলে আমার ফ্যামিলিটা মানে চলবে না। কথা হচ্ছে আমি দেখতেছিলাম যে যতই হচ্ছে দিন যাচ্ছে আমার ফ্যামিলিটা ততই হচ্ছে খারাপ সিচুয়েশনে যাচ্ছে, ততই খারাপ সিচুয়েশনে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে না, এইভাবে আমার দিনটা আসলে যাবে না। তো তখন হচ্ছে কি আমার একটা স্যার ছিল আমার হাই স্কুল লাইফের আর কি। তো আমার একটা স্যার ছিল, খুবই ভালোবাসতো আমাকে। তো স্যার একদিন আমাকে একটা কথা বলছিল যে তোর তো মোটামুটি হাইট ভালো, তুই একটা কাজ করতে পারিস, তুই হচ্ছে গভর্নমেন্টে ডিফেন্সে জব করতে পারিস তুই। তো আমাকে কোনো একটা বাহিনীর কথা বললো। তো আমি আসলে তখন এতটা গুরুত্ব দিইনি। তো হুট করে তখন আমার ওই সময় না আমার এই জিনিসটা মনে পড়লো, এবং আমার মাও বলতেছিল যে বাবা তুই দেখ কি করা যায়। তো আমি করলাম কি, আমি আসলে এখানে বাহিনীর নামটা বলতে চাচ্ছি না, তবে এতটুকু বলতে পারি বাংলাদেশে অনেকটা সুনামের মানে যে বাহিনীটা হচ্ছে অনেকটাই সুনামের জায়গায় আছে এবং সবাই সম্মান করে, ওইরকম একটা বাহিনীতে আমি পরবর্তীতে হচ্ছে আমি যোগ দিই। তো আমি এখানে ডিটেলসে একটু বলি, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো হয় কি, আমার মা যখন আমাকে বলে যে তুই দেখ, তো আমি তখন করি কি, আমি অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমার মাঠে ডাক পড়ে। তো এবং মজার ব্যাপার হচ্ছে কি ভাই, আসলে তখন এমন একটা সিচুয়েশন, আমি চিন্তা করতেছিলাম যে চাকরিতে কোনো আবার ঘুষ লাগে কি না, যদি ঘুষ লাগে তাহলে তো ভাই আমার চাকরি হবে না। তো যখন হচ্ছে আমার মাঠে মানে ইন্টারভিউ ডাক পড়লো যে অমুক ডেট, তখন আমি ভাই সত্য কথা একটা জিনিস কি ভাই, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে যা কিছু চাবেন না, আল্লাহ প্রত্যেকটা জিনিস দিবে ভাই। আমি একদম সত্য একটা কথা বলতেছি, আজ পর্যন্ত ভাই আমি একদমই একটা পাপী বান্দা, একদমই একটা পাপী বান্দা, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কাছে যা কিছু চাইছি ভাই কখনো আল্লাহ ফিরাই দেয় নাই। আল্লাহর কাছে সবসময় ভাই শুধু নামাজ পড়ে এটা বলতাম, যারা যে কোনো মুহূর্তে হোক যে কোনোভাবে হোক আমার চাকরিটা যেন হয়, কারণ আমার যদি চাকরিটা না হয় আমার ফ্যামিলিটার কি হবে। আমি শুধু এটা চিন্তা করতাম যে কেমনে বাঁচবে এই মানুষগুলা। আমি আমার আমার এমন একটা সিচুয়েশন ছিল যে আমার যা কষ্ট হয় হোক, কিন্তু এই মানুষগুলো কেমনে হবে। আমার বিশেষ করে খারাপ লাগতো আমার বোনটা আর আমার মায়ের দিকে তাকালে আমার সবচেয়ে খারাপ লাগতো ভাই। সত্য কথা, আমার মা লাইফে অনেক কষ্ট করছে। আমি আসলে আজকে খুব বেশি ইমোশন হয়ে যাচ্ছি ভাই, সত্য কথা, কে কিছু মনে করি না, ঠিক আছে। আসলে ভাই মানুষের খারাপ সময় যারা পার করে আসছে না তারাই বুঝে ওই কষ্টটা কেমন। তো যাই হোক, আমার সরি, আমি এরপর হচ্ছে আমার মাঠে ডাক আসে, যাই। তো পরবর্তীতে আমি মানে আমি নিজেই অবাক হই ভাই, আমার মাঠে যখন আমি দাঁড়াই, আমি হচ্ছে ওইখানে মোটামুটি 200-250 জন মানুষ দাঁড়াইছে। তো ওইখানের ভিতরে আমরা 4 জন হচ্ছে সিলেক্টেড হই, এবং আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ওইখানে সিলেক্ট হয়ে যাই। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে সিলেক্ট হওয়ার পরে কয়েকদিন পরে হচ্ছে আমাদের ট্রেডিংয়ের মানে আমাদের ট্রেডিংয়ের যে হচ্ছে টাইমটা ওইটা হচ্ছে দেওয়া হয়, এবং হচ্ছে আমি সুন্দর করে ট্রেডিংয়ে যাই। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি যখন হচ্ছে ট্রেডিংটা ছেড়ে চলে যাবো, মানে হচ্ছে সরি এই টিউশনিগুলো অফ করে যখন আমি চলে যাব বাসা থেকে, তখন আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমার ফ্যামিলিটা কিভাবে চলবে, কেমনে থাকবে। তো তখন আসলে ভাই কি বলবো, আসলে খারাপ সময় না ভাই, আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে মানে খারাপ সময় যখন আসে না, দুনিয়ার সব দিক থেকে আসে। তখন আমি করলাম কি, আমার খুবই কাছের একজন মানুষ থেকে, আমি নামটা বলতে চাচ্ছি, আচ্ছা যাই হোক আমি বলি, আমার খালার থেকে, আমার খালারা ফুপুরা মোটামুটি মামারা আবার খুবই মানে মোটামুটি বলতে কি অনেক টাকা পয়সার মালিক তারা। তো যাই হোক, আমি হচ্ছে আমার নিকটবর্তী একটা আত্মীয়র থেকে হচ্ছে আমি 10,000 টাকা আনি। মানে আমি এটাই বলি যে আঙ্কেল আমাকে এই টাকাগুলো দেন, আমি হচ্ছে আসলে দিয়ে দেবো। তবে ওনারা খুবই ভালো ছিল ভাই, লাইফে অনেক হেল্প করছে আমাদের জন্য, মানে তাদের কোনো তুলনা হয় না। যেমনি বলছি হয়তো বা ভাই আপনার কাছে অনেক কম হইতে পারে, কিন্তু 10,000 টাকা আমি শুধু এটা করছি, আমি আমার চাকরিতে ট্রেনিংয়ে জয়েন করার আগে এটা করছি যে 10,000 টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে যেটা করছি, আমি হচ্ছে আমার সংসারের চাল ডাল মানে একটা ফ্যামিলি শুধুমাত্র খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য যা যা দরকার পড়ে ওই জিনিসগুলো হচ্ছে আমি নিয়ে আসছি। ওই জিনিসগুলো এনে শুধু আমার মাকে এটা বলছি যে মা যেমনে হোক কষ্ট করে আপনি একটু থাকেন। আমার মা বলছে তুই বাবা তুই কোনো চিন্তা করিস না। আমি তো জানতাম যে ওই 10,000 টাকা কখনো 6 মাস যাবে না, কিন্তু আমি চাকরিতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার টেনশন কিন্তু ওইটা নিয়ে যে কেমনে ওই মানুষগুলো থাকবে। আমি তো চলে আসছি এখানে, ইনকাম সোর্সটাও সংসারে অফ। তো যাই হোক ভাই, ট্রেনিংয়ে আসার পরে ট্রেডিংটা আপনারা অনেকে জানেন যে ট্রেডিংটা আসলে কেমন কষ্ট। একটা ডিফেন্সে
যারা জব করছেন তারাও জানে না, যারা করেননি হয়তো আপনারা অনেক সময় শুনে থাকবেন যে কেমন কষ্ট। বিশ্বাস করবেন না ভাই, প্রথম 2-1টা দিন না আমার মানে কষ্ট করতেছি ঠিক, কিন্তু আমার শুধুমাত্র বারবার আমার ফ্যামিলির কথা মনে পড়তেছিল যে কেমনি ওই মানুষগুলো থাকবো। আমার নিজের কষ্ট কোনো কিছু মনে হচ্ছিল না, কিন্তু আসলে ভাই ট্রেডিংয়ে যত দিন যাচ্ছে তত আসলে ট্রেডিংয়ে মানে পরিশ্রমটা তত বাড়তেছে। আপনার ট্রেডিংয়ে যত দিন যাবে তত হবে কি আপনার উপর চাপটা বেশি দিবে। তো হয় কি ট্রেডিং আসলে যখন 5 দিন 10 দিন আস্তে আস্তে যায় না, তখন ট্রেডিং এমন একটা পর্যায়ে চলে আসছে ভাই, আমি দিনের বেলা হইলে বা বিশ্বাস করবেন না, এমনও দিন হয়েছে যে দিনের বেলা হইলে আমি ভাবতাম যে ভাই আমার মনে হয় না আমি আর বাঁচতে পারবো। মানে কত দিক টেনশন ভাই, একটা পরিবারের টেনশন, এই ট্রেডিংয়ের এত শারীরিক কষ্ট, এরপর একটা ট্রেডিং করতে গেলে ভাই মানসিক কতটা চাপে থাকা লাগে। যারা হচ্ছে ট্রেডিং করছেন হয়তো বা আপনারা ভালো করে জানেন, বা যারা করেননি শুনছেন তারাও ভালো করে জানেন। তো যাই হোক, পরবর্তীতে হয় কি দেখা যাচ্ছে আমার দিনের বেলা হইলে আমার এমন মনে হচ্ছে যে ভাই আমার মনে হচ্ছে না আমি আর বাঁচবো, মানে আমার মনে হচ্ছে না আমি আর চাকরিটা করতে পারবো। কিন্তু রাত্রের বেলা হলে ভাই বিশ্বাস করবেন না, আমার এটা মনে হতো যে লাইফে আমার যা কিছু হয়ে যাক এই চাকরি আমার সারা যাবে না। আমি যদি আমার জীবন যদি থাকে, আমার শরীরে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, এই চাকরি আমি ছাড়বো না। আমার যত কষ্ট হোক আমি এই চাকরি আমাকে করতে হবে। তো আমার এখনো স্পষ্ট মনে আছে যখন 21 দিনের মাথায় আমাকে হচ্ছে বাসায় কল দিতে বলে। আমাদের সবাইকে ওইখানে তো কোনো ফোন ইউজ করার কোনো অপশন থাকে না, তো সবাইকে হচ্ছে ফোন দেয় যে বাসায় যার যার কথা বলার জন্য। আমি ভাই লিটারালি আমি আমার মায়ের সাথে কথা বলতেছিলাম না, মানে কথা বলতে পারতেছিলাম না, শুধু 1 থেকে 1.5 মিনিট আমার শুধু কান্না ভাই। আমি সত্য কথা ভাই, আমি খুবই ইমোশনাল একজন মানুষ, খুবই ইমোশনাল একজন মানুষ। আমি কথা বলতে পারতেছিলাম যে কেমন আছে আমার মা, কেমন আছে আমার বাবা, কেমন আছে আমার বোন, কেমন আছে আমার ভাই, কারণ আমি তো জানি কেমন একটা সিচুয়েশনে তাদেরকে রেখে আসছি। তো যাই হোক, যখন হচ্ছে 2 থেকে 3 মাস যায়, এরপরে হচ্ছে আমি শুনি যে আসলে ভাই 10,000 টাকা দিয়ে না কখনো একটা ফ্যামিলি 6 মাস চলতে পারে না, অসম্ভব, অসম্ভব। তো তখন আমার বাবা করে কি, আমার একটা হচ্ছে আমার আবারও একটা হচ্ছে ক্লোজ মানুষ থেকে, আমি এখানেও নামটা বলতে চাচ্ছি না, কত হয়তো অনেকে আমার এই ভিডিওটা দেখতে পারেন, আমার রিলেটিভরা। তো পরবর্তীতে করে কি, আমার বাবা হচ্ছে আমার রিলেটিভ কোনো একটা মানুষ থেকে 50,000 টাকা হচ্ছে দাঁড় নেয়, এবং পরবর্তীতে এটা আমাকে বলে যে বাবা এটা হচ্ছে দাঁড় নিছি। আমি বলছি, আমি তখন শুনে খুব খুশি হয়েছে যে যাই হোক দাঁড় তো নিছে, এই 50,000 টাকা দিয়ে দিয়ে যদি ওনারা 6টা মাস চলতে পারে আলহামদুলিল্লাহ। তো আমি তো তখন ওনাদের বলছিলাম ঠিক আছে আল্লাহ ভরসা আপনারা চলেন, আমার যত কষ্টই হোক আল্লাহ যদি আমার শরীর ঠিক রাখে আমি ইনশাল্লাহ ট্রেডিং শেষ করে হচ্ছে আমি আসবো, এবং 6 মাস পরে আমার যখন স্যালারি হবে তখন হচ্ছে আমি টাকাগুলো দিয়ে দিব। তো যাই হোক ভাই, এভাবে করে আমি আমার ট্রেডিং জার্নিটা শেষ করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই, বিশ্বাস করবেন না, আমার এমন একটা ফ্যামিলি, আমি ফ্যামিলিতে মান্থলি যেটা খরচ দিতাম, খরচ দেওয়ার পরে ওই যে যাদের থেকে টাকাগুলো হাওলাত নিছি না, ওই টাকাগুলো না দিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না, আমার ওই টাকাগুলো দিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না। এখানে আরেকটা জিনিস বলে রাখি আমি, আমার জবটা কিন্তু হয়েছিল হচ্ছে 2017 সালে। 2016 সালে আমার একটা খারাপ সিচুয়েশন এরকম যায়, আর 17 সালে হচ্ছে আমার জবটা হয়। তো যাই হোক, পরবর্তীতে হয় কি, আমার ওই টাকাটা দিয়ে আমার কোনোভাবেই কিন্তু ফ্যামিলি ভালোভাবে মানে চললেও, আমার যাদের থেকে হচ্ছে টাকাগুলো হাওলাত নিছি না, ওরা কিন্তু আর ভালোভাবে চলতে পারতেছিল না। সরি কি বলতেছে, ওদের টাকাগুলো আমি আর দিতে পারতেছিলাম না। তখন আমার মাথার ভিতরে একটা টেনশন কাজ করতেছিল। আরেকটা কথা এখানে আমি বলে রাখি, আমি আসলে হচ্ছে কি অনলাইনের প্রতি না, মানে যখন হচ্ছে অনলাইন জিনিসটা আমি বুঝতে শিখছি, যে ইউটিউব ফেসবুকিং যখন থেকে বুঝতে শিখছি, ইউটিউবিং জিনিসটা যখন থেকে আর কি বুঝতে শিখছি, তো তখন থেকে আমার ইউটিউবিং সম্পর্কে না আমার একটু দুর্বলতা কাজ করে। সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও মেকিং, ভিডিও এডিটিং, হ্যাঁ, বা হচ্ছে গ্রাফিক্সের কাজ, এগুলোর প্রতি খুব একটা দুর্বলতা কাজ করতো। তো আমি করি কি, যে ভাবলাম যে না, ইউটিউবে ভিডিও এডিটিং বা হচ্ছে ইউটিউবিং করে হয়তো বা কিছু একটা করা সম্ভব হবে। তো তখন আমি করি কি, 2019 সালে, আমার এখনো স্পষ্ট মনে আছে, আমার চাকরি মোটামুটি 1.5 বছর শেষ হওয়ার পরে 2019 সালের দিকে আমি হচ্ছে আমার একটা রেডমি নোট 7 একটা হচ্ছে মোবাইল কিনি। ওইটার তখনকার সময় মোটামুটি হয়তো বা দামটা ছিল, আমার ঠিক মনে নাই, হয়তো বা 11,000 কি 12,000 টাকা। ওই দামে হচ্ছে আমি একটা মোবাইল কিনি। ভাই মোবাইলটা সত্য কথা আমি কিন্তু 1 মাসের ইনকাম দিয়ে কিনে আমার সম্ভব হয়নি, কারণ হচ্ছে আমার বাসায় টাকা দেওয়া লাগে, আমার পক্ষে কখনোই একটা মোবাইল কেনা সম্ভব না। তো আমি যেটা করতাম, আমার যেটা হাত খরচ ছিল, একটা নর্মালি একটা পুরুষের হাত খরচ বলতে কি থাকে, যে সে যদি বিড়ি সিগারেট খায় বা হচ্ছে একটু, অনেকে থাকে না এগুলো করে, এগুলো খারাপ বলবো না আমি, বাট অনেকে কিন্তু এগুলো করলে হয় কি মান্থলি একটা বেশি খরচ চলে যায়, বাট আমি না এগুলো করতাম না। তো হয়তো কি আমার মোটামুটি যে হাত খরচ ছিল মান্থলি, যে দেখা যাচ্ছে 1-2 হাজার টাকা, ওইটা আমি সেভ করতে পারতাম। তো ওইটা আমি সেভ করে করলাম কি, আমি হচ্ছে একটা এখানে আরেকটা কথা, আমার একটা আবার আপনার স্যামসাং J1 একটা মোবাইল ছিল, ওইটা হচ্ছে আমি পরবর্তীতে বিক্রি করে দিই। ওইটা বিক্রি করে দিয়ে আমি হচ্ছে বাকি কিছু টাকা অ্যাড করে, টোটালি আমি কিছু টাকা সেভ করে টোটালি হচ্ছে আমি রেডমি নোট 7 হচ্ছে মোবাইলটা কিনি। মোবাইলটা কেনার পরে তো ওই 2019 সালের শেষের দিকে আমার তখন কিন্তু ওই যে বললাম না, আমার মাথার ভিতরে এই টেনশন যে ইনকাম হচ্ছে, হ্যাঁ আমার ফ্যামিলি হয়তো বা কষ্ট মষ্ট করে চলতেছে, বাট বিলাসবহুল করে মানে চলতে পারতেছে না ভাই, বাট কোনো রকম করে চলতেছে এতগুলো মানুষ সংসারে। কিন্তু এই যে মানুষ যাদের থেকে হচ্ছে আমি টাকাটা নিছি না,
ওই টাকাগুলো আমি কিভাবে দিব? আমি আবার এমন একটা মানুষ ভাই, সত্য কথা, আমি কারোর থেকে কখনো টাকা নিলে যেভাবে নিই আমি সবসময় চেষ্টা করি ওইভাবে যেন দিয়ে দিতে পারি, কিন্তু আমি যে ওই টাকাগুলো দিব ভাই 50,000 টাকা, 10,000 টাকা, 60,000 টাকা না, আমার কাছে তখন বিশ্বাস করবেন না 60 কোটি টাকার সমান। কেমনি দিব আমি এই টাকাগুলো? আমার মাথার ভিতরে না অল টাইম এই একটা ফ্রেন্ড কাজ করতো। তো আসলে আমি তখন বুঝতে পারলাম যে না, আমাকে কিছু একটা তো করতে হবে। ইউটিউবে সব সময় আমি ঘাটাঘাটি করতাম যে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে কী করা যায়, ওই সবসময় দেখতাম ইউটিউবিং করে, ফ্রিল্যান্সিং করে, এটা করে, কিন্তু দেখলাম যে না, এগুলো আসলে লং টাইম প্রসেস। আমি যেহেতু একটা গভর্নমেন্ট জব করি, এই জব করা অবস্থায় কখনোই সম্ভব না যে এগুলো করা। তো আমি পরবর্তীতে হুট করে এরকম করতে করতে একদিন 2019 সালের শেষের দিকে, আমার এখনো স্পষ্ট মনে আছে, হুট করে একটা ভিডিও আসলো যে ট্রেডিং করে আপনি মাসে 20 টাকা ইনকাম করুন। তো প্রথমে আসলে জিনিসটা হয় কি, আমি একটু মানে কি বলবো, মানে অতি উৎসাহিত হয়ে একটা ক্লিক করে ফেলি ওই ভিডিওতে। তো ক্লিক করে আমার কাছে নর্মালি ফ্লট মনে হয়েছে। কেন মনে হয়েছে? কারণ ভাই, আপনি যদি একটা মাসে যদি কোটি টাকা ইনকাম করা যায় অনলাইন থেকে, এতই যদি সহজ হয়, তো মানুষ কেন এত কিছু, এত পরিশ্রম কেন করবে? তো তখন আমার কাছে জিনিসটা ফ্লট মনে হয়েছে। হালকা একটু ভিডিওটা দেখার পরে আমি আবার বের হয়ে যাই। আমি এরপরে হচ্ছে কি আবার ভিডিও এডিটিং, ইউটিউব মার্কেটিং, এগুলোর পিছনে ফ্রিল্যান্সিং, এগুলোর জন্য মানে গাটাগাটি করতে থাকি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, ওই যে একবার ট্রেডিংয়ের ভিডিও দেখলাম না, ইউটিউব অ্যালগোরিদমের সিস্টেমটা আপনারা জানেন কিনা জানি না, আপনি যখনই একবার একটা জিনিস দেখবেন না, তখন দেখবেন ওই টাইপের জিনিসগুলো আপনাদের সামনে বারবার হচ্ছে রিকমেন্ড করবে। তো আমি একটা সময় মানে অতি উৎসাহিত হয়ে যে ভাবলাম যে না, এত যেহেতু ভিডিও আসতেছে একটু দেখি। তো একটা ভিডিও যখন আমি মানে একটা ভিডিও যখনই দেখতে গেলাম, আমি কমেন্ট সেকশনগুলো চেক করলাম। তো কমেন্ট সেকশন আমি দেখে একটা জিনিস বুঝলাম যে অনেকে এখানে কমেন্টসে লিখতেছে যে ভাই আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও দেখে বা আপনার কোর্স করে এত টাকা ইনকাম করছি। আবার অনেকে বলতেছে ভাই এত টাকা লস করছি, এত টাকা লস করছি, এত টাকা ইনকাম করছি। তো আমি ওইখান থেকে একটা জিনিস বুঝলাম যে এতগুলো মানুষ কি আর ভাই ফেক কমেন্ট করতে পারে? যে অনেকে তো বলতেছে ইনকামও করতেছে, অনেকে বলতেছে লসও করতেছে, তার মানে কিছু একটা তো এটার ভিতরে আছে। তখন হচ্ছে আমার একটা আগ্রহ জাগে যে দেখি একটা মানে কি করা যায়, এখান থেকে আসলে কিছু হয় কিনা। তো তখন হচ্ছে আমার আসলে আগ্রহটা জাগে এবং হচ্ছে আমি মোটামুটি মানে ভিডিও দেখা শুরু করি। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ওই সময়টাতে 2019 সালে আমাদের বাংলাদেশে অনেক ট্রেডাররাই ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি যদি ইউটিউবে ট্রেডিং রিলেটেড কোনো কিছু সার্চ করতেন লার্নিং পারপাস, আমাদের বাংলাদেশের কোনো ট্রেডারের ভিডিও আসতো না। তার রিজন ছিল আসলে আমাদের ওই ভিডিওগুলো না তেমন একটা র্যাঙ্কিংয়ে আর কাজ করতো না, কিনা আমি জানি না। ইন্ডিয়ান সবচেয়ে বেশি ভিডিও আসতো। তো আমি যখন সার্চ করতাম ইন্ডিয়ান বা হচ্ছে বাড়িতে বাংলা বা হচ্ছে ইন্ডিয়ান যারা বাংলায় কথা বলতো, ওদের ভিডিওগুলো আসতো। তো আমি করতাম কি, অনেকের এইভাবে ভিডিও দেখতে শুরু করলাম, আজকের ভিডিও, কালকের ভিডিও। তো আমি করলাম কি ভাই, বিশ্বাস করবেন না, অনেক রাত জেগে জেগে হচ্ছে ভিডিওগুলো দেখতাম। কারণ হচ্ছে ট্রেনিংয়ে তো নতুন, কিচ্ছুই বুঝতেছিলাম না। আজকে এর ভিডিও দেখি, কালকে ওরটা দেখি, পরশুদিন এটা দেখি, মানে মাথায় আসতেছে, মানে কিন্তু খুবই স্মুথলিভাবে যে একটা জিনিস মাথায় আসবে ওইভাবে ক্যাচ করতেছিল না। তো পরবর্তীতে করি কি, হুট করে একদিন আমার সামনে একটা ভিডিও আসে এবং মানে কি বলবো, ওই মানুষটার ভিডিওটা দেখার পরে না আমার কাছে এতটা ভালো লাগছে, ওনার বোঝানোর ক্ষমতা ভাই মানে এক কথায় কি বলবো, অসাধারণ। আমি ওনার 1 ঘন্টা একটা ক্লাস দেখছি, মনে হয় যে মানে বিগত আমি যে 10-15 দিন বা 20 দিন সময় দিয়ে যেই যা কিছু না শিখতে পারছি, ওনার 1 ঘন্টা ক্লাসে আমি তার থেকে বেশি কিছু শিখতে পারছি। তো পরবর্তীতে আমি করলাম কি, ওনার ওই ক্লাসগুলা আমি দেখতে শুরু করলাম। মোটামুটি ওনার বেশি ক্লাস ছিল না, 5-6টা বা 7টা ক্লাস ছিল, সবগুলো ক্লাস দেখলাম। এবং মজার বিষয় হচ্ছে ওনার সবগুলো ক্লাস দেখার পরে আমার ভিতরে না একটা মানে জিনিস আসলো যে না, আমি এখন মনে হয় যে ট্রেডিংটা পারবো, এখন মনে হয় যে আমি ট্রেডিংটা পারবো। তখন আমি করলাম কি, দেখা যাচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মোটামুটি সাপোর্টের ডিস্টেন্স, মানে মোটামুটি আমি এগুলো বুঝতে শুরু করলাম। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু আপনারা যখন হচ্ছে এই ভিডিওগুলো দেখে 2019 সালে, তখন কিন্তু আমি পকেট অপশনে হচ্ছে প্রথম অ্যাকাউন্ট খুলি, পকেট অপশন। তো পকেট অপশনে তখন করলাম কি, উনি যে জিনিসগুলো শিখাচ্ছিল না, ওই জিনিসগুলো আমি আবার ডেমো অ্যাকাউন্টে দেখতেছিলাম যে না ভাই যেভাবে বলছে এইভাবেই তো মিল পাচ্ছি। ও সুন্দর, কিন্তু মার্কেট ওইভাবে কাজ করতেছে, মানে শর্ট যেই ক্লাসগুলো নিয়ে দিচ্ছে প্রত্যেকটা ক্লাস আমি যেভাবে দেখলাম মার্কেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইভাবে কাজ করতেছে। তো তখন আমি করলাম কি, যে ভাবলাম যে না এবার একটু ডিপোজিট তো করে দেখি। তখন আমি করলাম কি, $10 হচ্ছে ডিপোজিট করলাম। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, তখন কিন্তু আমি পকেট অপশনে হচ্ছে ট্রেড করতাম, ঠিক আছে। তো $10 ডিপোজিট করার পরে আমার কাছে একটা জিনিস মাথায় কাজ করতেছিল যে আমি যেই ক্লাসগুলো দেখে হচ্ছে যেই জিনিসটা শিখছিলাম না, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখাইছে বা যে অ্যানালাইসিসটা শিখাইছে, আমি শুধুমাত্র ওই অ্যানালাইসগুলো হচ্ছে খুঁজতেছিলাম। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা হচ্ছে আমি একটানা ট্রেড করছি। মোটামুটি হচ্ছে আমি রাত 8টা থেকে 11টা, সাড়ে 11টা পর্যন্ত ট্রেড করছি। আমার $10 থেকে আমার অ্যামাউন্ট আমি করছি হচ্ছে $38, ঠিক আছে। $38 অ্যামাউন্টটা করার পরে দুঃখের বিষয় হচ্ছে আমার রাত তখন আস্তে আস্তে যখন যত গভীর হচ্ছে না, আমার কেমন জানি সাইকোলজিটা না আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। আর তখন ভাই ট্রেডিংয়ের নতুন, অ্যানালাইজ তো এতটা ভালোও জানি না। তো তখন করলাম কি, আমি কোনো একটা কারণবশত আমি একটা ক্যান্ডেলে বড় একটা অ্যামাউন্ট ট্রেড প্লেস করছি। এখন ওইটা যখন লস হয়েছে না, আমার ওই বড় অ্যামাউন্টটা আমি পরের ক্যান্ডেলে মানে মোটামুটি একটু যেটা শিখছি না, ওইটা আমি মনে হচ্ছিল যে একটা আমি প্যাটার্ন পেয়ে গেছি।
ওই ক্যান্ডেলে আমি করলাম কি মাল্টিপল কয়েকটা ট্রেড করছি, আমার ব্যালেন্স চোখের সামনে দিয়ে জায়গায় জিরো হয়ে গেছে। তখন আমি আসলে ভাই কি বলবো, হয়তো বা $28 প্রফিট করছি, কিন্তু ওই সময় আমার কাছে $28 না অনেক বড় একটা অ্যামাউন্ট, অনেক বড় একটা অ্যামাউন্ট। আমি ওই জিনিসটা কোনোভাবে মানতে পারতেছিলাম না, আমার কোনোভাবে ঘুম আসতেছিল না। তো পরবর্তীতে আমি করলাম কি, ওই রাত্রে আমি হচ্ছে রাতের একদমই মধ্যরাতে আবার হচ্ছে এখানে হচ্ছে আমি ডিপোজিট করি। আবার ডিপোজিট করার পরে আবার হচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি $20 বা $22 এরকম কাছাকাছি যাই, আবার হচ্ছে আমি লস করে বসি। এখন যখন পরপর আমার $20 আমার নিজের থেকে চলে গেল, তখন আমি আর মানতে পারতেছিলাম না। আমার কোনোভাবেই ওই রাতে আমার কোনোভাবে ঘুম আসতেছিল না। আমার শুধু ওইটাই টেনশন যে কী করলাম আমি, কেমনে এটা আমি খাওয়াইলাম। পরের দিন আমি করলাম কি, আমার কাছে আসলে আমি যে আবার যে ডিপোজিট করবো $10 যে আমি ডিপোজিট করব, ওই টাকাটা না আমার কাছে আর নাই। আমার খুবই খুবই একজন ভালো বন্ধু ছিল। তো আসলে কি বলবো, ওর কথা আসলে বলে আমি শেষ করতে পারবো না। আমি বলতে গেলে মেইনলি হচ্ছে আমার লাইফে ওর কারণে হচ্ছে আমার এই জায়গায় আসা। আসলে লাইফে কেউ যদি উপকার করে দুঃসময়, তার কথা আবার স্বীকার করতে হবে, তার কথা বলতে হবে। তো ওকে আমি বললাম যে দোস্ত তুই আমাকে কিছু টাকা দে, আমি তোকে দিয়ে দিব। তো $5,000 তার থেকে নিলাম, $5,000 নিলাম। এরপর হচ্ছে টোটালি হচ্ছে আমি $50 হচ্ছে পরের দিন এগেন হচ্ছে আমি আবার ডিপোজিট করি। কারণ হচ্ছে ভাই আমি মানতে পারতেছিলাম না, আমার যে লসটা হয়েছে আমি কোনোভাবে মানতে পারতেছিলাম না। এগেন হচ্ছে আমি ওই $50 থেকে আস্তে আস্তে ট্রেড করতে করতে মোটামুটি 1.5 থেকে 2 দিনে আমি আবার হচ্ছে $100 উপর হচ্ছে ব্যালেন্সটা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি পুনরায় আমি হচ্ছে, যেহেতু ভাই টেকনিক্যাল অ্যানালাইসটা না আমার ভিতরে অতটা ছিল না, আমি আর ওই যে ট্রেডিং যখনই শুরু করলাম না, আমি আর ট্রেডিং শিখার প্রতি আর গুরুত্ব দিচ্ছি না। আমি তখন আর ট্রেডিংয়ের কোনো ভিডিওই দেখতেছিলাম না। আমি শুধু লস হচ্ছে, ওই লস রিকভারির জন্য আবার ডিপোজিট। তখন হইলো কি, আমার ওই $50 যে ডিপোজিট করছি $100 উপরে যখন ব্যালেন্সটা গেছে, ওই ব্যালেন্সটাও আর নাই, জিরো হয়ে গেছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। তো পরবর্তীতে আমি করলাম কি, আমার কাছে তখন আর কি বলবো, আমার কাছে তখন এতটা খারাপ লাগতেছিল যে নিজের যা টাকা জমানো ছিল ওইটাও গেল, এরপরে হচ্ছে আমি যে হালত করে টাকাটা নিলাম ওইটাও গেল। এখন আমি করবোটা কি, আমার আর মাথায় কোনোভাবে কাজ করতেছিল না। কিন্তু আমার মাথার ভিতরে এইটুকু কাজ করতেছিল যে আমি যদি $10 থেকে $38 করতে পারি, যদি আমি $50 থেকে $100 প্লাস করতে পারি, অবশ্যই আমার ভিতরে কিছু একটা তো আছে, কিন্তু কিছু একটা ঘাটতিও আছে। কত হচ্ছে আমি ওই যে কমেন্ট সেকশনটায় আমি যে কমেন্টগুলো দেখলাম না, আমার তখন এই জিনিসটা কাজ করতেছিল যে যেই মানুষগুলো বলছিল যে স্যার আলহামদুলিল্লাহ $100 থেকে $1,000 করতে পারছি বা এত ডলার করতে পারছি আপনার জন্য। আবার অনেকে বলতেছিল যে স্যার আমি আসলে বুঝতে পারিনি বিডে আমি লস করছি। তখন আমার ওই জিনিসটা মাথায় কাজ করতেছিল যে আমার ভিতরে তাহলে কোনো একটা তো ঘাটতি আছে। ওই মানুষটা যদি প্রফিট করে তাহলে আমি কেন পারবো না। তখন আমি করলাম কি, এরপরে আবার হচ্ছে ইউটিউবিংয়ের ভিডিও দেখা শুরু করলাম। তবে এখানে দুঃখের বিষয় হচ্ছে যেই স্যারটার হচ্ছে বা যে মানুষটার হচ্ছে আমি ভিডিওগুলো দেখতাম না, ওই মানুষটা কিন্তু আমার আর কোনোভাবে ইউটিউবে ভিডিও দিচ্ছিল না। তো ওই মানুষটার আসলে ভিডিওগুলো দেখে আমি যতটা সহজভাবে বুঝছিলাম, কিন্তু অন্য কোনো মানুষের ভিডিও দেখে আমি বুঝতেছিলাম না। তখন আমি করলাম কি, আমি এর পরবর্তীতে অন্য মানুষের ভিডিওগুলো দেখা শুরু করলাম। আমি টোটালি এরপর হচ্ছে 1.5 থেকে 2 মাস ট্রেডিং থেকে পুরোটাই দূরে, আমি কোনোভাবে কিন্তু ডিপোজিট করিনি, ঠিক আছে। তো পরবর্তীতে আমি করলাম কি, দেখা যাচ্ছে এইভাবে করে 1-1.5 মাস, আমার এখনো মনে আছে ভাই, অনেক রাত আছে আমি হচ্ছে মানে কত রাত পর্যন্ত যে জেগে হচ্ছে ট্রেডিংয়ের ভিডিও দেখছি, শুধুমাত্র আমি জানি। ভাই লাইফে যদি আসলে কিছু করার ইচ্ছা থাকে আপনাকে পরিশ্রম করতে হবে, তার কোনো বিকল্প নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে 2 থেকে 2.5 মাস পর্যন্ত আমি ভিডিও দেখার পরেও না আমার খুব ভালো পরিমাণ একটা নলেজ আসতেছিল না। কথা হচ্ছে আসলে মানে ট্রেডিংয়ে অনেকেই শেখায়, কিন্তু ভাই ভালোভাবে শেখানোর জন্য ওইভাবে আসলে একজন ভালো মেন্টর লাগে, যে হচ্ছে খুব সুন্দরভাবে বুঝাইতে পারে। তো আমি মানে বুঝতেছিলাম যে তা না, কিন্তু হুট করে পরবর্তীতে হইল কি, ওই যেই মানুষটা আমি বললাম না যে ক্লাসগুলো আমার খুব ভালো লাগতো, হুট করে উনি 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরে একটা ওনার ইউটিউবে হচ্ছে একটা ভিডিও আপলোড করে, এবং ওইখানে উনি হচ্ছে ওনার পেইড কোর্সের জন্য হচ্ছে বলে যে আমি হচ্ছে পেইড কোর্স করাবো, আপনারা যদি কেউ জয়েন হইতে ইন্টারেস্টেড হন আমার সাথে যোগাযোগ করতে পারেন, না টেলিগ্রাম আইডি দিয়ে দিল। এবং ওইখানে আমি হচ্ছে ওনার সাথে যোগাযোগ করার পরে উনি যেটা বলে ওনার পেইড কোর্সের ফি হচ্ছে $300। তখন তো ভাই আমার কাছে মানে $300 মানে কি হিউজ একটা অ্যামাউন্ট। আমার কাছে যে $300 দিয়ে দিয়েছে তার কোর্সটা করব, আমার কাছে এতটুকু সামর্থ্য নাই। তো আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে ওনার বোঝানোর যে ক্ষমতাটা, ওনার বোঝানো মানে দেখে আমি 6-7টা ভিডিও দেখে যে জিনিসটা বুঝলাম, বাকি অনেকের ইউটিউবের ভিডিও দেখে আমি এই জিনিসটা বুঝি নাই। তখন আমার মনে হলো যে না, ওনার থেকে যদি আমি এই পেইড কোর্সটা যদি করতে পারি, আমার বিশ্বাস ছিল যে আমি ভালো কিছু একটা করতে পারবো। তো পরবর্তীতে আমি ওনার সাথে সরাসরি কথা বলি, ওনাকে সব কিছু আমি বিস্তারিত খুলে বলি যে স্যার আমার এরকম সমস্যা, আপনি যদি হয়তো একটু যদি আমাকে সুযোগ করে দেন, হয়তো আমার লাইফে আমি ভালো কিছু একটা করতে পারবো। তো আসলে উনি মানুষ হিসেবে খুবই খুবই ভালো একজন মানুষ ছিল। তো উনি করলো কি, বললো যে আপনি কত দিতে পারবেন। আমি বললাম যে স্যার আমার তো এত দেওয়া সম্ভব না, হয়তো আমি দিলে আপনাকে হালাত করে হয়তো স্যার সর্বোচ্চ $100 পর্যন্ত ম্যানেজ করে দিতে পারি, হয়তো এর বেশি আমার পক্ষে আর দেওয়া স্যার আপনাকে সম্ভব না। তো পরবর্তীতে করলাম কি, আমার হাতের যে ডিভাইসটা ছিল ওইটা হচ্ছে আমি $8,000 বিক্রি করে দিই।
আমার হাতের আমি যে মোবাইলটা খুব শখ করে নিয়েছিলাম ওই মোবাইলটাই হচ্ছে আমি বিক্রি করি দিই 8,000 টাকা। এবং আমি হচ্ছে এগেইন আমি হচ্ছে ওই যে আমার বন্ধুটার থেকে আমি হচ্ছে আবার টাকা হালাত করি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, তার এই যে টাকাগুলো আমি তার থেকে নেই না, সে হচ্ছে আসলে তার বাসায় হচ্ছে টাকা দেওয়া লাগে না, কথা হচ্ছে মোটামুটি সে হচ্ছে তার একটা ভালো ফ্যামিলির সন্তান। তো যেটা বলতেছিলাম, পরবর্তীতে করলাম কি, আমি টোটালি আমার এখনো মনে আছে আমার বাইন্যান্সে হচ্ছে আমি $100 বাই করি। $100 করে ওনাকে হচ্ছে ওনার বাইন্যান্স আইডি নিয়ে হচ্ছে ডলারগুলো দিই। দেওয়ার পরে আমি ওনাকে এই কথাটা বলি যে স্যার আপনি দাবি রাখেন না, তবে আপনাকে হয়তো আমি যদি ট্রেডিংয়ে কখনো সাকসেস হই আপনার বাকি টাকাগুলো আমি ইনশাল্লাহ দিয়ে দিব, কিন্তু স্যার এখন আমি দিতে পারবো না। বলছে সমস্যা নাই, আপনি যদি ট্রেনিংয়ে ভালো কিছু করতে পারেন আপনি দিয়েন। তো ওই মানুষটার ওই জিনিসটা দেখে না আমার তখন মনে হলো যে না, আমি হয়তো বা ট্রেনিংয়ে ভালো কিছু একটা করতে পারবো। পরবর্তীতে করলাম কি, উনি হচ্ছে ওনার ফেড কোর্সের একটা ডেট দিল, আর ওই ডেটে হচ্ছে উনি রাত্রিবেলা হচ্ছে রাত 8টা থেকে 9টা 9:30, মানে হচ্ছে উনি 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এরকম হচ্ছে ওনার ক্লাস টাইম ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে আমি আসলে তখন বুঝতাম না যে ট্রেডিং যে আসলে এত এত ধরনের যে ট্রেডিং হয়। আমি শুধুমাত্র তখন বুঝতাম যে কোটেক্স ট্রেডিং বা পকেট অপশন ট্রেডিং, তখন কোটেক্স ছিল না, পকেট অপশন ছিল। আমি বুঝতাম যে পকেট অপশন এটা একটা অ্যাপস, শুধুমাত্র হয়তো এটার ভিতরে ট্রেডিং হয়, মানে ট্রেডিং যে এত প্রকার এটা আমি জানতাম না। যখন ওনার ফেড কোর্সে আমি করতে গেলাম আমি অবাক হইলাম যে উনি ট্রেডিংয়ের যত ধরনের ট্রেডিং আছে, ক্রিপ্টো ট্রেডিং, স্টক মার্কেটিং ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, মানে হচ্ছে বাইনারি বা অপশন ট্রেডিং, যত ধরনের ট্রেডিং আছে প্রত্যেকটা ট্রেডিং নিয়ে ওনার হচ্ছে ওই ফেড কোর্সে A to Z। আমি তো তখন হতবাক যে কী রে ভাই, আমি তো এতদিন জানতাম যে পকেট অপশন শুধুমাত্র ট্রেডিং, উনি এগুলো কি বলতেছে। তো ওনার যত ধরনের ট্রেডিংয়ের আমি এই দেখলাম। এর পরবর্তীতে হইলো কি, ওনার আমি 1.5 মাস হচ্ছে ওনার কোর্সের টাইমটা ছিল 1.5 মাস। তো ওই 1.5 মাস করার পরে এত ভালো একটা নলেজ হইলো, মানে কি বলবো, ওনার আসলে বোঝানোর ক্ষমতা ভাই অসাধারণ। কিন্তু আমি ওইখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, কোর্সটা যখন শেষ করলাম তখন আমি একটা জিনিস, উনি আবার কোর্স চলাকালীন একটা জিনিস বলছিল, আমার এখনও স্পষ্ট মনে আছে, যে আপনার কোর্স চলাকালীন সময় কেউ দয়া করে কোনোভাবে ডিপোজিট করবেন না, আপনারা আগে শিখেন বুঝেন, দেন হচ্ছে আপনারা কোর্স শেষ হলে এরপর আপনি ডিসাইড করবেন আপনি ডিপোজিট কীভাবে করবেন। তো পরবর্তীতে উনি একদম কোর্সের হচ্ছে লাস্টের ক্লাসটা উনি একটা কথা বলছিল, ওনার হচ্ছে ওইখানে হচ্ছে কোর্সের মানে মেইন যে ক্লাসটা, একটা ট্রেডিংয়ের যে মেইন জিনিস ওইটাই হচ্ছে লাস্ট ক্লাসে ছিল, যেটা হচ্ছে আসলে সাইকোলজির ব্যাপারে উনি বলছিল যে আপনি ডিপোজিট আজকেই করতে হবে এমন কোনো কথা না, আপনি কোর্স শেষ করছেন আজকেই ডিপোজিট করে কালকে ইনকাম করতে হবে এমন কোনো কথা না। আপনি ট্রেডিংয়ে উনি অপশন দিয়ে দিছিল যে বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং আলাদা আলাদা করে বলে দিয়েছিল। তো সবচেয়ে মজার বিষয় ছিল যে আমি যদি ওখানে ট্রেডিংয়ে যদি আসলে আসার ইচ্ছা থাকে, আমি দেখলাম যেটা, আমি যদি ফরেক্স ট্রেডিং করি বা ক্রিপ্টো ট্রেডিং করি বা হচ্ছে স্টক মার্কেটে ট্রেডিং করতে যাই বা শেয়ার মার্কেটে যদি আমি ট্রেডিং করতে যাই, ওইখানে কোনোভাবেই 500 থেকে $1,000 নিচে ডিপোজিট করে সাকসেস হওয়া সম্ভব না। 500-1000 দিয়েও ওইখানে সাকসেস হওয়া সম্ভব না। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আপনি যদি বাইনারিতে আমি যদি আসতাম তাহলে আমি খুব সহজে আমি সাকসেস হইতে পারতাম। মানে এই স্যার যেটা বলতেছিল যে যদি কেউ বাইনারিতে আপনারা ডিপোজিট করেন মিনিমাম $100 নিচে কেউ ডিপোজিট করেন না। স্যার এই কথাটা বলছিল যে মিনিমাম $100 নিচে ডিপোজিট করেন না, প্রয়োজনে আপনি যেখানে 5 দিন পরে ডিপোজিট করবেন, প্রয়োজনে 5 মাস পরে ডিপোজিট করেন, কোনো সমস্যা নাই। আপনি এই কয়েকদিনে আপনি যেগুলো শিখছেন প্রয়োজনে হচ্ছে এগুলো বেছে বেছে প্র্যাকটিস করেন, কিন্তু কোনোভাবেই ডিপোজিট অল্প অ্যামাউন্ট করে লস খায়েন না। তো আমার ভিতরে তখন এই জিনিসটা কাজ করতেছিল যে হ্যাঁ আমি তো সেম মিস্টেকটাই করছিলাম, অল্প অল্প অ্যামাউন্ট ডিপোজিট করছি, একটু বড় জায়গায় গেছি, আবার হচ্ছে লস করছি। তো তখন করলাম কি, স্যারের কথা মতো হচ্ছে আমি মোটামুটি ডিপোজিট করা বাদ দিলাম এবং 20 সালের মাঝামাঝি সময় হচ্ছে স্যারের কোর্সটা শেষ করলাম বা শেষের দিকে মোটামুটি শেষ করার পরে 21 সালের শুরুর দিকে, আমার এখনো মনে আছে 21 সালের শুরুর দিকে এগেইন হচ্ছে আমি আমার ওই ব্যাটসম্যান থেকে হচ্ছে আবার হচ্ছে আমি 10,000 টাকার মতো হালত নিয়ে আবার হচ্ছে $100 ডিপোজিট করি। মানে আমি কি বলবো ভাই, আসলে তার যদি আমি কথা বলি না, এই জন্য বলি না লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের কথা আসলে সবসময় বলতে হবে, সবসময় বলতে হবে, ঠিক আছে। আবার কিছু মানুষ থাকে যারা হচ্ছে আপনার দুঃসময়ে পাশে থাকবে না, আপনাকে মানে কি বলবো দুনিয়ার যা কিছু আছে আপনার সাথে করবে, কিন্তু আপনারা যখন ভালো সময় আসবে না তখন দেখবেন মনে হবে যে তাদের থেকে আর ভালো বন্ধু কেউ নাই। এটা যখন আপনার খারাপ সময় এবং ভালো সময় আসবে তখনই আপনি ওই লোকগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক পরবর্তীতে আমি যেটা করি, আমি হচ্ছে $1,000 ডিপোজিট করি এবং মজার ব্যাপার হচ্ছে ওই $100 থেকে আমি খুব সুন্দর করি, খুব একটা ডিসিপ্লিনের সহিত, যেহেতু এখন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইজ খুব ভালোভাবে বুঝে গেছি, তো দেখা যাচ্ছে কি আমি খুবই ডিসিপ্লিনের সহিত অনেক সুন্দরভাবে মোটামুটি 15-20 দিন ট্রেডিং করার পরে আমার মোটামুটি ব্যালেন্সটা 1,000 প্লাস হয়ে গেছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি একদিন হুট করে রাত্রেবেলায় আমার মানে মাথার ভিতরে কোন শয়তান উঠছে, স্যার একটা কথা বলছিল নর্মালি হচ্ছে শুক্রবারে ট্রেড না করতে। আমি সত্য কথা ভাই, ওই যে আমি যার থেকে ট্রেডিংটা শিখছিলাম না, ওই মানুষটা যেই কথাগুলো বলছিল প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, কারণ শিক্ষক কখনো মানুষের বা হচ্ছে স্টুডেন্টের খারাপ কিছু চায় না। তো আমি এই জিনিসটাই বিশ্বাস করতাম যে উনি যেহেতু আমার হচ্ছে শিক্ষক ছিল,
অবশ্যই উনি আমাদের যেভাবে ভালো ওইটাই চাচ্ছে। তো উনি ঠিক যে কথাগুলো বলতো আমি ওই জিনিসগুলো করার ট্রাই করতাম, কিন্তু আমার ওই দিন হয়েছিল কি, হুট করে আমি রাত্রেবেলায় মার্কেটে ঢুকি, আমি খেয়াল করিনি শুক্রবারই। তো আমি মার্কেটে ঢোকার পর আমার যে জিনিসটা হইলো, আমার হচ্ছে সুইচিং হয়ে ওইখানে আমার অ্যামাউন্টটা 100% হওয়া ছিল, আমি খেয়াল করিনি ভাই। ঠিক আছে, তো তখন করলাম কি, আমি যখনই অনেকটা অ্যানালাইজ করে যখনই একটা ট্রেড করলাম মার্কেটে, আমি সবসময় বলি না, যতই আপনি অ্যানালাইজ করেন মার্কেট কখনো আপনার কথা মতো চলবে না, মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করতে পারে। তখন হইলো কি, আমি খেয়াল করিনি, যখন আমার ওই ব্যালেন্সটা লস হয়ে গেল আমি খেয়াল করলাম যে কিরে আমার ব্যালেন্স কোথায় গেল, আমার পুরো ব্যালেন্সটা ওইখানে জিরো হয়ে গেছে জায়গায়। আমার এখন ঠিক অ্যাকুরেট মনে নাই, আমি হয়তো স্ক্রিন আপনাদেরকে দেখাই দিব, আমার 1000-এর উপরে ডলারটা ছিল, আমার পুরো ব্যালেন্সটা খালি হয়ে গেছে। ঠিক আছে, তখন আমি যখন দেখলাম না ভাই, আমি রীতিমতো কি বলবো, আমি মানে কোথায় আছি, আমি কি দুনিয়ায় আছি নাকি কোথায় আছি, আমি বুঝতেছিলাম না যে কি হইলো আমার চোখের সামনে এটা। আমার কোনোভাবে ওই দিন ওই রাত্রে আর আমার এক কথা হচ্ছে আমি পুরো সেন্সলেস হওয়ার মতো অবস্থা, যে আমি কি করলাম এটা, এত কষ্ট করে এত কিছু করে আমি এই জায়গায় আসলাম, কি করলাম আমি এটা। ও এখানে আপনাদেরকে আরো একটা জিনিস আমি মিসিং করছি, আমি যখন আমার মোবাইলটা সেল করে দিই, আমি তখন কিন্তু আমার ওই যে বেসমেন্টটা না, ওর কিন্তু হচ্ছে একটা পুরাতন মোবাইল ছিল, আইটেল, সম্ভবত আইটেলের একটা পুরাতন মোবাইল ছিল, ওই মোবাইলটা চার্জ টিকতো না। তো ওকে আমি বললাম যে দোস্ত তোর চার্জ টিকার দরকার নাই, তুই কষ্ট হইলেও ওই মোবাইলটা আমাকে দে। তো আমি করতাম কি, যখন ওই স্যারের ক্লাসগুলো দেখতাম না, তখন হচ্ছে মোবাইলের চার্জিংয়ে হচ্ছে ইন করে আমি হচ্ছে ক্লাসগুলো দেখতাম। আদার্স কখনো ওই মোবাইলে এমনিতে দেখা যাচ্ছে 10-15 মিনিটের বেশি চার্জ টিকতো না, কত হচ্ছে ওই মোবাইলে হিটিং সমস্যা ছিল। দেখেন, একটা মানুষ আসলে একটা বন্ধু যদি ভালো বন্ধু হয় না, আপনার দেখবেন লাইফে অনেক কাজে আসবে যদি সে বন্ধুর মতো বন্ধু হয়। তো ওই ছিল আমার এরকম একজন, কি বলবো আসলে তার ভাই, আমি তার যে এটা করছে লাইফে সে আমার জন্য, তার প্রতিদিন আমি দিয়ে শেষ করতে পারবো না ভাই। ওর ওই মোবাইল দিয়ে কিন্তু আমি ট্রেডিংয়ে আবার হচ্ছে এগেইন হচ্ছে কোর্স করার পরে ওর ওই মোবাইল দিয়ে হচ্ছে আমি ট্রেডিং করি, ওর থেকে টাকা নিয়ে ওর মোবাইল নিয়ে সব কিছু ওর অবদান। তো যাই হোক, আমি পরবর্তীতে করলাম কেউ যখন ওই ডলারটা লস করলাম না, আমি পুরাটাই ভেঙে পড়ছিলাম, একদম পুরাটা ভেঙে পড়ছিলাম, কোনোভাবেই আমি যার কিছু একটা করব আমি আশা হারাই ফেলছিলাম। তো আমি তখন করলাম কি, আমি কি বলবো ভাই, একটা মানুষ যখন এত সুন্দর একটা অ্যামাউন্ট যখন এত উপরে একটা আনার পরে যখন হারাই ফেলে, তখন ওই মানুষটার যে কেমন একটা অবস্থা হইতে পারে এটা আপনারা ভালো করে বুঝতেছেন। তখন আমি করলাম কি, মোটামুটি ট্রেডিং থেকে আমার এখনও স্পষ্ট মনে আছে 2021 সালের শুরুর দিকে হচ্ছে আমার এই অবস্থাটা হয়। আমি কোর্স শেষ করছি, প্রথম ডিপোজিট করছি মাত্র কয়েকদিনে, 15 থেকে 20 দিনের মাথায় আমার এই অ্যামাউন্টটা হয়েছে। এরপর আমি একটানা 7 মাস আমি হচ্ছে ছুটি যাইনি বাড়িতে। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি হচ্ছে রমজানের ঈদ এবং হচ্ছে কোরবানের ঈদ, দুইটা ঈদ আমি টোটালি বাড়িতে ছুটি যাইনি। আমার মা কান্নাকাটি করতেছিল, খারাপ আমার কাছে লাগতেছিল, কি করব, মাকে বুঝতেছিলাম যে মা ছুটি দিচ্ছে না। আমি যদিও মা বলি না, আম্মু বলি যে আম্মু ছুটি দিচ্ছিল না, তো করবো কি, আমার তো এখন যদি আমি ছুটি যাই আমি কেমনে যাব, আমার কাছে টাকাও তো নেই আমি যে ছুটি যাবো বা কিছু করবো। আমার চিন্তা হচ্ছে একটাই, যে আমার যে ভুলের কারণে, আমি তো এখানে এতটুকু বুঝতে পারছি যে আমার ভুলের কারণে লসটা হয়েছে। তো পরবর্তীতে আমি করলাম কি, আমার এখন স্পষ্ট মনে আছে 7 মাস আমি দুইটাই ছুটি না যাওয়ার কারণে আমার কাছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আমি সেভ করতে পারছি। এবং হচ্ছে 2 ঈদের আমাদের যে একটা সালামি থাকে বা হচ্ছে একটা বোনাস থাকে, ওই বোনাসটা মিলাই টোটালি আমি পরবর্তীতে হচ্ছে $300 আমি হচ্ছে ডিপোজিট করি। দুইটাই দামি না গিয়ে দেখেন আমার লাইফে আমি নিজেকে কতটা কষ্ট দিছি। যে মানুষ একটা, আপনি যখন বুঝবেন আপনার মা বাবা ছাড়া যখন দূরে দুইটা ঈদ করবেন, তখন বুঝবেন আসলে কষ্টটা কতটা বেশি। আমি ওই দুইটাই ঈদ আমি আমার মা বাবার সাথে করি নাই, যে লাইফে ভালো কিছু করব বলে। মাকে এটাই বলছিলাম যে আম্মু আমার ছুটি হচ্ছে না, স্যার আমার ছুটি দিচ্ছে না। আম্মু কান্নাকাটি করতেছে যে তো স্যারদের সাথে আমি কথা বলবো, কি জন্য তোকে পরপর দুইটাই ছুটি দিবে না। কিন্তু আমি তো জানি ছুটি তো আমি আমার কারণে যাচ্ছি না। আমার এমনও এখানে স্যার ছিল যে তুই ছুটি যাবি না কেন, আমি বললাম যে স্যার আমি যাবো না, আমার সমস্যা আছে, আমি যাবো না, আমি পরে যাবো। তো স্যারা বুঝতে পারছে হয়তো আমার টাকা পয়সা কোনো ঝামেলা। আমার এমন একটা স্যার ছিল, আমাকে খুব ভালোবাসতো সবাই। আমার বললো যে টাকা যদি তোর লাগে তুই আমার থেকে নেই, তুই পারলে আরো 2-3 মাস পরে দিস, সমস্যা নেই, তুই তারপরে ওই দিয়ে ছুটি যা। দুইটাই ঈদ একটা মানুষ পরপর ছুটি যাবে না, এটা তো হয় না। তো যাই হোক, আমি পরবর্তীতে করলাম কি $300 ডিপোজিট করলাম। এবং হচ্ছে মজার ব্যাপার হচ্ছে ওই $300 ডিপোজিট করার পরে আমার ব্যালেন্সটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি গ্রো করতেছিলাম। 3 থেকে 4 মাসের ভিতরে আমার ওই ব্যালেন্সটা আমি হচ্ছে মোটামুটি 7,000 প্লাসে নিয়ে আমার ওই ব্যালেন্সটা দাঁড় করাই, খুবই একটা সুন্দর ডিসিপ্লিনের ভিতরে থেকে। কিন্তু ভাই দুঃখের বিষয়টা হচ্ছে আবার শুরু হয় আমার ওই যে মার্কেটে লোভ, কতটা যে ভয়ঙ্কর জিনিস ভাই, আপনি আসলে বুঝতে পারবেন না, আপনি কখনোই বুঝতে পারবেন না। তখন আমি করি কি, আমার 2022 সালের শুরুর দিকে মোটামুটি আমি 21 সালের শেষের দিকে ডিপোজিট করছি $300, মোটামুটি 3 মাস 3.5 মাস ট্রেড করার পরে আমার ব্যালেন্সটা 7,000 গিয়ে দাঁড়ায় যায়।
তখন আমি করলাম কি, আমার হঠাৎ করে এই যে দেখেন আসলে আমাদের কেমনি হচ্ছে এই ট্রেডিং লাইফ থেকে আমরা দোষে পড়ি। আমার আবার হঠাৎ করে একদিন হচ্ছে লোভে ধরলো যে আমি লিডার বোর্ডে যখন ঢুকি না, তখন দেখি যে ওই মানে এই দেশের এই ব্যক্তি ওই দেশের ওই ব্যক্তি $2,000-3,000 প্রফিট করে লিডার বোর্ডে। তো আমি চিন্তা করলাম যে আবার ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে তারা $500 থেকে লিডার বোর্ডে যায়, $1,000 থেকে লিডার বোর্ডে যায়। তো আমার তো এখন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আছে, আমি আজকে লিডার বোর্ডে যাব। দেখেন আমার কীভাবে সাইকোলজিটা নষ্ট হয়েছে। তো তখন আমি করলাম কি, আমি ভাবলাম যে না, আমি হচ্ছে একটা ট্রেড নিব। আমি একটা মানুষের ভিডিও দেখছিলাম, সে বলতেছিল যে যে আপনি সারাদিন ট্রেড করার দরকার নাই, একটা বা দুইটা ট্রেড করেন কিন্তু বড় অ্যামাউন্ট দিয়ে। আমার ওই জিনিসটা হঠাৎ করে মাথায় ক্যাচ করলো, কিন্তু আমার পরবর্তীতে মনে হইলো যে এটা কখনোই করা উচিত না, কখনোই করা উচিত না। আপনি যখনই ট্রেডিংয়ে একটু শর্টকাট খুঁজতে যাবেন তখনই ধ্বংস হবেন। তখন আমি করি কি, আমি হচ্ছে প্রথম ট্রেডটা $2,000 দিয়ে মারি। আমার টার্গেট ছিল যে ওই একটা ট্রেড প্রফিট হইলে আমি মোটামুটি লিডার বোর্ডে চলে যাব, মানে লাইফে প্রথম লিডার বোর্ডে যাওয়ার একটা ইচ্ছা আর কি। তখন আমি করলাম কি, $2,000 দিয়ে ট্রেড করলাম। মার্কেট খুব সুন্দরভাবে চলতেছিল, মার্কেটটা ছিল ওটিসি মার্কেট। লাস্ট 2 সেকেন্ডে মার্কেটটা হুট করে আমাকে লস করে দিয়ে চলে গেল। তখন ভাই আপনারা বিশ্বাস করবেন না, মানে ওটা তো $2,000 না, আমার কাছে মনে হচ্ছে যে আমি লাইফে কয়েকশো কোটি টাকা হারাই ফেলছি। এত দিনের পরিশ্রম, এত কষ্টের পরে এই ডলারটা আমি এই জায়গায় আনছি, এই জায়গায় এনে পৌঁছাইছি। কতটা কষ্ট করে আমি হচ্ছে এই জায়গায় আসছি সেটা আমি জানি। তখন আমার সাইকোলজি নষ্ট, আমি আর মানতে পারতেছিলাম না $2,000 যে আমার লস হয়েছে। পরবর্তীতে করলাম কি, ওই $2,000 শুধু রিকভারি। আমার তখন প্ল্যান হয়েছে এইটা যে ভাই আমার আর প্রফিটের দরকার নাই, আমি শুধু ওই ডলারটা রিকভারি করবো, শুধু রিকভারি করে আজকে আর ট্রেড করবো না। মাথা তখন আর কাজ করতেছিল, আমার ভিতরে ভয় ঢুকে গেছে। পরবর্তীতে করলাম কি, আবার এগেন একটা $2,000 দিয়ে ট্রেড নিলাম, ওইটাও ভাই লস। যখন পরপর $2 লস হইলো, দুইটা ট্রেড লস হইলো, আমার মাথায় আর কাজ করতেছিল, আমার 7,000-এর জায়গায় হচ্ছে আমার $4,000 নাই। পরবর্তীতে আমি করলাম কি, আমার ব্যালেন্সে 2,000 করে আরও একটা ট্রেড মারছি, ওইটাও লস। মানে ওই যে ট্রেডটা নিলাম না, ওইটা পুরোটা আমার সাইকোলজি নষ্ট হয়ে গেছে। আমি ওই ট্রেডটা আর অ্যানালাইজ করে নিই নাই, ওইটা কোনোভাবে আমি আর অ্যানালাইজ করে নিই, আমি মারছি আন্দাজে, ওইটা লস। পরবর্তীতে যা ছিল ওইটা আমি পুরো মেরে দিছি। পরবর্তীতে আমার ব্যালেন্স হয়ে যায় পুরো জিরো। আমার চোখের সামনে ভাই আমার $7,000+ আমার লস। আমার এত দিনের কষ্ট ভাই, আমার $7,000+ লস। আমি হয়তো এখন নর্মালি কথা বলতেছি, কিন্তু ওই সময়টাতে আমার কেমন ছিল ভাই, আমার মনে হচ্ছিল যে আমি হয়তো আর বাঁচতে পারবো না, হয়তো আমি আর দুনিয়ায় বাঁচতে পারবো না, হয়তো আমার লাইফে প্রত্যেকটা জিনিস নিঃশেষ হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস আমার শেষ। আমার এতদিনে যা স্বপ্ন ছিল প্রত্যেকটা জিনিস ধুলার সাথে মিশে গেছে। বিশ্বাস করবেন না, আমি ওই দিন রাতে আমার আর কোনোভাবে ঘুম আসতেছিল না। আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে কি আমার লস হয়েছে। আমি মাঝে মধ্যে ভাবতেছিলাম যে আসলে কি এটা আমার স্বপ্ন, আমি আমার নিজের শরীরে মানে বারবার দেখতেছিলাম যে এটা আমি স্বপ্ন দেখছি নাকি আসলে আমার লস হয়েছে, মানে আমার বিশ্বাস হচ্ছিল না কোনোভাবে। কিন্তু কি আর করা ভাই, আমার $7,000 আমার চোখের সামনে দিয়ে নাই। তো পরবর্তীতে কি করব, ওই দিন আমার আবার ডিউটি পড়ে, তো ডিউটিতে আমি লেট করে যাই। তো আমার যে স্যারটা ছিল খুবই ভালো ছিল, তো বলতেছে কি রে তুই ডিউটিতে এত লেট করে। আমি বললাম স্যার শরীর খারাপ, কিন্তু আমি তো জানি আমার কি সমস্যা, আমার খাওয়া নাই দাওয়া নাই কোনো কিচ্ছু নাই ভাই, ঘুম নাই, আমি ডিউটিতে আছি, স্যাররা আসতেছে, কে কি আমাকে বলতেছে ভাই, আমার কানে মানে কোনো কথা যাচ্ছে না। আমার শুধুমাত্র ওই একটাই আফসোস ভাই, এটা আমি কি করলাম, এটা কেন আমি এই লোভটা করতে গেলাম। যদি আজকে আমি ওই লোভটা না করতে চাইতাম, যেই ব্যালেন্সটা আমি বিগত 3 থেকে 3.5 মাসে কষ্ট করে তিল করে $300 থেকে $7,500 বা $7,000 করছি, ওই ব্যালেন্সটা মাত্র আমি 3টে ক্যান্ডেলে হারাই ফেলছি। কি করলাম আমি। তো পরবর্তীতে আমি কি করবো, আমি খুবই ভেঙে পড়ি এবং হচ্ছে ওই যে স্যারটার সাথে আমি স্যার থেকে হচ্ছে আমি কোর্স করছিলাম, ওই স্যারের সাথে কন্ট্যাক্ট করি। মানে কি বলবো, স্যারের সাথে একদমই খারাপ অবস্থা, হয়তো বা এখন ওইভাবে আমি বলতেছি না, এখন হয়তো বা খুবই স্ট্রং আছি। স্যারের সাথে একদম কান্নাকাটি করি যে স্যার আমি কি করবো, আমি লাইফে আমি এত কষ্ট করে এই জায়গায় আসছি স্যার, আমি কত কষ্ট করে কোর্সটা করছি স্যার, আপনি জানেন। তো স্যারে বলতেছে সমস্যা নাই, আপনি আপনার ভুলটা কি বুঝতে পারছেন। আমি বললাম যে স্যার বুঝতে পারছি। তো স্যার আমাকে এই একটা কথাই বললো, ট্রেডিংয়ে আসছেন, লস হয়েছে, কি শিখছেন। আমি বললাম যে স্যার আমি আমার ভুলটা শিখতে পারছি, বুঝতে পারছি আমার ভুলটা কোথায়। বলছে যে লসটা করছেন, আমি আপনাকে যদি আসলে আপনি ট্রেনিংয়ে লাইফে ভালো কিছু করতেছেন, আমি আপনাকে আজকে একটাই মেসেজ দিব, আপনি হচ্ছে যেই লসটা করছেন এই লসটার আশা ভুলে যান। আপনি এতটুকু তো আপনার ভিতরে বিশ্বাস আছে যে আপনার ভিতরে কিছু একটা আছে যার কারণে আপনি $300 থেকে $7,000 করতে পারছেন, তাহলে আপনি এইটুকুই করেন, আপনি কষ্ট করে 3 থেকে 4 মাস টোটালি ট্রেডিং থেকে দূরে চলে যান। কারণ হচ্ছে ভাই এত বড় একটা অ্যামাউন্ট হারাইলে যে কোনো মানুষই হচ্ছে আসলে শোগে না, তার কাজ করবে না। আমাকে বলতেছিল উনি যে আপনি যদি এখন আবার ডিপোজিট করেন, আপনি যদি এখন $10,000 ডিপোজিট করেন আপনি আবার লস করবেন। আপনার জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি এখন 3 থেকে 4 মাস মিনিমাম ট্রেডিং থেকে দূরে চলে যান। তো আমি স্যারের কথা মতো, স্যার যেভাবে বললো 3 থেকে 4 মাস ট্রেডিং থেকে একদমই টোটালি দূরে চলে গেছি। এবং আমার ভিতরে এতটুকু বিশ্বাস ছিল, এই যে আমি ভুলটা করলাম না, যে মানে 2 মিনিটে বড় লোক হইতে গেছিলাম,
ওই জিনিসটা আমার মাথার ভিতরে কাজ করতেছিল যে আমি যদি 3 মাস পর্যন্ত এই অ্যামাউন্টটাকে এই জায়গায় আনতে পারি মাত্র $300, অবশ্যই আমার ভিতরে কিছু একটা আছে, অবশ্যই ইনশাল্লাহ আমি পারবো। কিন্তু ভাই ততক্ষণে আমি যে ডিপোজিট করবো না ওই রকম ক্যাপাবিলিটি আমার নাই। তবে এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে আমার স্যার কিন্তু আমাকে একটা দিন একটা কথা বলছিল, সেটা হচ্ছে কি সবসময় আপনাদের মেইন ব্যালেন্সের 50% যখন আপনার ব্যালেন্সটা বড় হবে উইথড্র করে রাখবেন। কিন্তু আমি যেটা ভুল করি, আমি কিন্তু উইথড্র করিনি। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমার এই যে লসটা আমি করি না, আমার লসটা কিন্তু টোটালি শুরু হয় হচ্ছে কোটেক্স থেকে। আমার লসটা টোটালি শুরু হয় হচ্ছে কোটেক্স থেকে, ঠিক আছে? তার রিজন হচ্ছে কি, তখন 2021 সালের দিকে নতুন যখন কোটেক্সটা আসছে তখন হচ্ছে আমার ওই স্যারই কিন্তু সুন্দর করে আবার কোটেক্স নিয়ে নতুন একটা আপডেট নিয়ে আসছে যে আপনার পকেট অপশন থেকে কোটেক্সে হচ্ছে কিছু এক্সট্রা ফিউচার পাবেন, দেখা যাচ্ছে ইন্ডিকেটর প্লাস হচ্ছে কিছু ডিপোজিট উইথড্র স্পিড খুবই দ্রুত হয় কোটেক্সে, আপনারা হচ্ছে কোটেক্সে কাজ করতে পারেন। তখন হয় কি আমি নতুন করে ওই পকেট অপশন থেকে হচ্ছে কোটেক্সে শিফটিং হয়ে যায়। পরবর্তীতে এই 2022 সালটা আসলে আজকে আমার ওই খারাপ সময়টা বলতে হচ্ছে ভাই, 2022 সালে আমার এমন একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হয় যে কোনো একটা কারণবশত আমার শুধুমাত্র $1,00,000 জন্য আমার মান সম্মান কিছু থাকতেছিল না। আমি বলতে চাচ্ছি না কেন সে টাকাগুলো দরকার ছিল, বাট আমার পারিবারিকভাবে $1,00,000 আমার খুব বেশি প্রয়োজন ছিল। তো আমার তখন এমন একটা সিচুয়েশন ছিল ভাই, আমি তো সব দিক দিয়ে অলরেডি ভেঙে পড়ছি, আমি যে কিছু একটা যে করব ওই সিচুয়েশন আমার আর হচ্ছিল না। তো তখন আমি করলাম কি, আমি এমন কোনো মানুষ নাই যে ভাই আমি তার কাছে যাই নাই যে আমাকে $1,00,000 হাওলাত দেন, আমি দিয়ে দিব আপনাকে, পারলে প্রতি মান্থলি দিয়ে দেবো। আমি আমার মাকে এটা বলছিলাম যে আম্মু আমি যদি কারোর থেকে টাকাগুলো হাওলাত নিই, আমি প্রয়োজন তাকে মান্থলি দিয়ে দিব, আপনি একটু কষ্ট করে সংসারটার একটু গোছায় চালাইয়েন, হয়তো আমি সংসারে একটু টাকা পয়সা কম দিব। আম্মু বলছে কোনো সমস্যা নেই। আমার মা আবার এমন একটা মানুষ ভাই, দুনিয়ায় না মায়ের মতো কেউ হয় না ভাই। আজকে একটা কথা বললাম, মাথায় রাখেন, মায়ের মতো দুনিয়া কেউ হয় না। মা আসলেই মায়ের মতো দুনিয়া কেউ হবে না। তো যাই হোক, আমার মাকে যখন বললাম বলছে কোনো সমস্যা নাই, আমি পারবো, সংসার চালাইতে পারবো। আমার মা আজ পর্যন্ত বলে নাই সংসার, আমি যখনই জিজ্ঞেস করছি মা কির অবস্থা, বলছে ভালো। আজ পর্যন্ত বলে নাই যে এইভাবে কষ্ট আছে বা ওইভাবে আছে, আজ পর্যন্ত আমার মা বলে নাই, সবসময় ভালো। কিন্তু কেমন কষ্টটা করে আমি জানি ভাই আমার মায়। তো যাই হোক ভাই, আমার $1,00,000 জন্য বিশ্বাস করবেন না এমন কোনো মানুষ নাই যাদের কাছে আমি যাই নাই। যেই মানুষগুলোর কাছে টাকা ছিল ওরা আমাকে দিচ্ছিল না, কারণ তারা জানে অলরেডি আমি কিছু টাকা হালত করে রাখছিলাম। ওই যে ট্রেডিংয়ে আসার সময় হালত করে রাখছিলাম, ওই টাকাগুলো আমার কারণে আমি দিতে পারিনি। কি করবো ভাই, আমি দিতে পারতেছিলাম না। তো তখন তারা ভাবতেছিল যে আমি যদি এখন টাকাগুলো দেই হয়তো ভাই ছেলেটা ওই টাকাগুলো আর দিবে না। এমনও মানুষ ছিল ভাই, ব্যাংকে তার টাকা ছিল, সে অজুহাত দিচ্ছে ওই টাকা তার না। বুঝতেছিলাম, এমনও বলছি ভাই যে আপনার ব্যাংকে টাকা আছে, শুধুমাত্র আমাকে একটা লোন পারলে নিয়ে দেন। কারণ হচ্ছে কি, আপনি ব্যাংকে চাইলে কখনো আপনাকে নর্মালি একটা লোন দিবেন, আপনার অবশ্যই একজন গ্যারান্টেড লাগবে। আমি শুধু এইটাকে বলছিলাম, আপনি শুধু একটু গ্যারান্টেড হিসেবে থাকেন, তাহলে আমাকে ব্যাংক লোনটা দিবে। তারা ওই এতটুকু হেল্প পর্যন্ত আমাকে করে নাই ভাই কেউ। $1,00,000 জন্য আমি মানুষের কাছে কতটা যে ছোট হয়েছি ওটা শুধুমাত্র আমি জানি ভাই। আমি জানি $1,00,000 জন্য আমার ওই $1,00,000 জন্য আমার মান সম্মান থাকে না। তো পরবর্তীতে আমি করলাম কি, আমার কোনো একটা রিলেটিভের কাছে, আমি আমার মা বাবা সবাই মিলে, আমরা 3 জন মিলে রাত্রিবেলা হচ্ছে তার কাছে যাই। আবার তার 2 থেকে 3 দিন পরে হচ্ছে আমার $1,00,000 লাগবে। আমি আবারও বলতেছি ওটা আমার খুবই লাইফে একটা মান সম্মান থাকার মতো একটা অবস্থা, শুধুমাত্র ওই $1,00,000 জন্য। পরবর্তীতে করি কি, আমার রিলেটিভের কাছে যাই, যাওয়ার পরে অনেক চেষ্টা করে, ওনাদের কাছে অনেক টাকা আছে। কিন্তু আরেকটা কথা কি ভাই, মানুষের টাকা থাকলে যে আমাকে দিবে জিনিসটা কিন্তু এমন না। কিন্তু এটা বোঝাতে চাচ্ছে যে আমার দুঃসময় আমি $1,00,000 জন্য কতটুকু কষ্ট করছি, ওই জিনিসটা শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করতেছি। তো পরবর্তীতে যাই হোক, অনেক কষ্টের পরে উনি হচ্ছে আমাকে $1,00,000 দেওয়ার জন্য রাজি হয় এবং হচ্ছে $1,00,000 দেয়। এবং হচ্ছে পরবর্তীতে আমার ওই যেটা বললাম মান সম্মানের যে ব্যাপারটা, আমি এটা বিস্তারিত বলতে চাচ্ছি না, অথচ আমার এই ভিডিওটা হয়তো আমার রিলেটিভরাও কেউ না কেউ দেখতে পারে। তো পরবর্তীতে আমার ওই টাকাটা ম্যানেজ হয় এবং কোনো রকম করে এরপরে হয়তো আমার মান সম্মানটা ছিল, থাকলেও কিন্তু ভাই একটা যে থাকার মতো যে থাকা না, ওইটা আর হয় নাই। তো যাই হোক, আমার ওই 2022 সালটা আমার হচ্ছে এভাবে করে কাটে। আমি হাওলাত নিই টোটালি হচ্ছে, আমি দেখলাম যে আমি অ্যাভারেজে $2,00,000 মতো আমি দেনার ভিতরে পড়ে যাই। $2,00,000 মতো আমি দেনা করে ফেলি, দাঁড় দেনা করে ফেলি। পরবর্তীতে আমি যেটা করি, আমার ওই বন্ধুটার কাছে আমি আবার হচ্ছে তাকে বলে যে দোস্ত, তোর থেকে তো অনেক টাকায় নিলাম রে, তুই যদি পারিস দোস্ত এই লাস্ট বারের মতো আমাকে একটা হেল্প কর। তুই আমাকে $50,000 দে, আমি তোকে 1 মাসে দিতে পারবো না, 2 মাসও দিতে পারবো না, তোর তো যেহেতু টাকা লাগে না, আমি একটু লং টাইম নিয়ে তোকে টাকাটা দিব দোস্ত, 5 থেকে 6 মাস সময় লাগতে পারে, তুই হচ্ছে আমাকে একটু টাকাগুলো দে। তো প্রথম রাজি হচ্ছিল না, কারণ এটাই স্বাভাবিক, অনেকগুলো টাকা দিয়েছে, আমি ওইগুলো দিতে পারিনি। তো পরবর্তীতে রাজি হইল, কারণ তার সাথে আমার ওইরকমই একটা বন্ধুত্ব ছিল। পরবর্তীতে রাজি হইল, তাই সে হচ্ছে ব্যাংক থেকে টাকাগুলো উঠে না আমাকে দিল। এবং আমি হচ্ছে পুনরায় হচ্ছে আবার হচ্ছে আমি আমার কোটেক্সে আমার কাছে কিছু টাকা ছিল, অ্যাভারেজে $500 মতো হচ্ছে আমি ডিপোজিট করি।
এবং হচ্ছে $500 ডিপোজিট করার পর আমার এখন স্পষ্ট মনে আছে, আমি ওইটা খুবই সুন্দর করে খাতা কলমে শিডিউল করছি যে আমি এই টার্গেটের বাইরে কখনোই হচ্ছে প্রফিট করতে যাব না। আমার দৈনিক টার্গেট থাকবে এতটুকু, এবং হচ্ছে আমি প্রফিট করব এতটুকু, এবং ট্রেড নিব $1 করে। সুন্দর করে আমি আগে একটা মানি ম্যানেজমেন্ট শিট তৈরি করে ফেলছি। তৈরি করে ওই ম্যানেজমেন্ট করে আমি, আমার এখানে স্পষ্ট মনে আছে, আমি হচ্ছে 1 থেকে 1.5 মাস ট্রেড করার পরে আমার অ্যামাউন্টটা খুব ভালো একটা পর্যায়ে চলে যায়। এবং আমি যেটা করি, ওইখান থেকে আমার কিছু ডলার আমি উইথড্র করে ফেলি। আমার ডলারটা যখন $1200 থেকে $1500 কাছে গিয়ে পৌঁছায় যায়, বা তার একটু বেশি হয়, তখন আমি করি কি, আমার এখান থেকে মেইন ব্যালেন্সটা আমি উইথড্র করি। এইভাবে করে আমার যখনই আরও 1 মাস 2 মাস যায়, আমার ব্যালেন্স যখন বড়, আমার আস্তে আস্তে ব্যালেন্সটা না তখন দ্রুত বড় হচ্ছে, তখন আমি করলাম কি, যত আমার ব্যালেন্সটা বড় হচ্ছে ততই আমার অ্যামাউন্টটাকে আমি উইথড্র করে করে বাইরেন্সে নিয়ে আসতেছি। এবং ওইখান থেকে মূলত আমার ট্রেডিং লাইফটা চেঞ্জ হওয়া শুরু করলো। এবং একটা সময় আমি এরপরে বুঝতে শিখলাম এবং বুঝতে পারলাম যে না, এখন হয়তো বা আমি ক্রিপ্টো ট্রেডিংটাও করতে পারি, চাইলে ফরেক্স ট্রেডিংটাও করতে পারি। কারণ ফরেক্স এবং ক্রিপ্টো করতে গেলে আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগে। তো পরবর্তীতে যেহেতু আমার ক্রিপ্টো এবং ফরেক্স সম্পর্কে নলেজ ছিল, পরবর্তীতে আমি ক্রিপ্টোতেও শিফটিং হইলাম, ফরেক্সও শিফটিং হইলাম, অল ওভার। এরপরে হচ্ছে আমি সব দিক থেকে প্রফিট করা শুরু করলাম। তার মানে কি, দেখেন আমার খারাপ সময়টা যখন ছিল, প্রত্যেকটা দিক থেকে কিন্তু আমার খারাপ সময় ছিল। বাট এই যে আমি যখন একটা ডিসিপ্লিনের ভিতরে আসতে শুরু করলাম, মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ, যখন আমি একটা ডিসিপ্লিনের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, আমি এমন করিনি যে আজকের দিনে আমার $5000 প্রফিট লাগবে। আমি একটা ডিসিপ্লিনের ভিতরে চলে আসছি। আস্তে আস্তে আমার ব্যালেন্সটা পিরামিড আকৃতিতে বড় হইতে থাকলো। এবং হচ্ছে একটা সময় আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আসে এখন পৌঁছাইছি, ওই যে একটা সময় যে মানুষগুলো আমি বলছিলাম না, যে মানুষগুলো শুধুমাত্র আমাকে $1,00,000 মানে থাকার পরে আমাকে দেয় নাই, আজকে আমি ওই মানুষ, বিশ্বাস করবেন না, গত রমজানের ঈদে আমি ওই মানুষটাই $2,00,000 উপরে মানুষকে সালামি দিছি। শুধুমাত্র আমি আমার খারাপ সময় $1,00,000 পাই নাই ভাই। ওই মানুষটা, যে মানুষটা আমি গত 1 থেকে 1.5 বছর আগে মানুষের কাছে $1,00,000 জন্য আমি কতটা না রিকোয়েস্ট করছি, ওই মানুষটা আজকে আমি কয়েক কোটি টাকার মালিক। তো ভাই আমি এখান থেকে আপনাদেরকে, আমি হয়তো বা খুব ইমোশন হয়ে যাচ্ছে, এখান থেকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনাদেরকে লাইফে ভাই পরিশ্রম করতে হবে। আপনি যদি লাইফে পরিশ্রম না করেন কখনোই কিছু করতে পারবেন না। এবং লাইফে যদি ব্যর্থ না হয়ে আপনার সেই কেন ব্যর্থ হলেন ওই ভুলটা যদি না শিখতে পারেন, তাও লাইফে কিছু করতে পারবেন না। আজকে আমি এখান থেকে আপনাদেরকে এটাই শেখাতে চাচ্ছি। আপনারা অনেকে আমার ট্রেডিং হিস্ট্রিটা নিয়ে না জানতে চাইছেন, অনেকেই মেসেজ করছেন। আমি রিসেন্টলি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কজ হচ্ছে আমি একটু ব্যস্ত আছি। তো আমি এখান থেকে মেইন যে আপনাদেরকে কথাটা বলবো, ভাই আসলে আপনাদের ভালো কিছু যাদের করার ইচ্ছা আছে লাইফে, একটু পরিশ্রম করেন, একটু পরিশ্রম করেন। লাইফে আপনি এতটুকু মাথায় রাখেন, লাইফে আপনি যদি ব্যর্থ না হন কখনো আপনি সাকসেস হইতে পারবেন না। যে যত বেশি ব্যর্থ হয়েছে লাইফে, তার লাইফটা তত বেশি সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, আপনি আপনার ব্যর্থতা থেকে শিখতে হবে, আপনার ভুলটা কোথায়, আপনাকে ওইটা ফাইন্ড আউট করতে হবে, তবে আপনি লাইফে সাকসেস হইতে পারবেন। আমার অবাক লাগে ভাই, 2 থেকে 2.5 বছর আগে আমি যে জিনিসটা কখনো কল্পনা করিনি, আল্লাহ আমাকে আজকে এমন একটা জায়গায় আনছে, আমার এখন স্বপ্নের মতো মনে হয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, লাইফে ব্যর্থ হবেন, হাল ছেড়ে দিবেন না। হাল ছাড়ার কিচ্ছু নাই, পরিশ্রম করেন, কোথায় আপনার ভুলটা ছিল ফাইন্ড আউট করেন, সঠিক একটা ডিসিপ্লিনের ভিতরে আসেন। শুধুমাত্র ট্রেডিংয়ের ভিতরে জিনিসটা এমন না, আপনি লাইফে যেই কোনো সেক্টরে সঠিকভাবে পরিশ্রম করেন। এতটুকু জিনিস মাথায় রাখবেন, যদি অন্য কেউ পারে, ড্যাম শিওর সেটা আপনিও পারবেন। তো যাই হোক, আমি জানি না আজকের এই আমার লাইফের হিস্ট্রিটা আপনাদের কাছে শেয়ার করলাম, হয়তো বা ইমোশন হয়ে গেছিলাম, মাইন্ড করেন না কেউ, অনেক জায়গায় অনেক কথা বলছি। তো সবশেষে একটাই কথা বলবো ভাই, ট্রেডিং আসলে যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে আগে শিখেন। আপনারা যারা পার্সোনালি আমাকে ফলো করেন, আপনাদের জন্য আমার ইউটিউব আছে, দেখেন। প্লাস আমার পেড কোর্স আছে, ফ্রি করা আছে, পেড কোর্সে জয়েন করেন। ইউটিউবের ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিব পেড কোর্সের, আপনারা প্রয়োজন ওখানে জয়েন করে ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকেন, আপনারা সবাই লাইফে ভালো কিছু করেন। হয়তো আমি জানি না আপনাদের আজকে 1 ঘন্টা সময় নষ্ট করছি, আমি জানি না এই 1 ঘন্টা সময় নষ্ট করে আপনাদেরকে কি দিতে পারছি, তবে যারা হয়তো বা বোঝার অনেক কিছুই বুঝতে পারছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।